ওকে, চলো আমাদের তাহলে নতুন চ্যাপ্টার শুরু হবে আজকে, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। নাম শুনেই বুঝতে পারছি আমরা মানুষের নার্ভাস সিস্টেম নিয়ে পড়ব, তাই তো? ওকে, আমরা জানি যে আমাদের দেহে অনেক রকম অর্গ্যান এবং সিস্টেম একসঙ্গে কাজ করে। তো আমাদের দেহের বিভিন্ন অর্গ্যান এবং সিস্টেমের মধ্যে যে সামঞ্জস্য, যে কোঅর্ডিনেশন, এটা মেনটেন করার জন্য আমাদের দেহে মোট দুটো সিস্টেম কাজ করে। একটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। আমাদের কিন্তু এন্ডোক্রাইন সিস্টেম সম্বন্ধে পড়া হয়ে গেছে, তো সেটা নিয়ে আমরা আজকে আর কোনো কথাবার্তা বলবো না। আজকে আমাদের সম্পূর্ণ কথাবার্তা হবে আমাদের নিউরাল সিস্টেম বা নার্ভাস সিস্টেম নিয়ে। এবার নার্ভাস সিস্টেম নিয়ে কথা বললেই সবার প্রথম কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের যে প্রধান স্ট্রাকচারাল ইউনিট নিউরন সম্বন্ধে আমাদের জানতে হয়। আমরা নিউরন সম্বন্ধে ক্লাস 10-এ পড়ে এসেছিলাম। আমি ছোট্ট করে একবার মনে করিয়ে দিই বা দেখে নিই তোদের কতটা মনে আছে। একটা টিপিক্যাল নিউরনের স্ট্রাকচার দেখ এখানে আঁকা আছে। নিউরন কিন্তু আরও বিভিন্ন রকমের হয়। এখানে যে টিপিক্যাল নিউরনটা আঁকা আছে এটা একটা মাল্টিপোলার নিউরন। নিউরনের টাইপ সম্বন্ধে আমি একটু পরে আসছি। অ্যাপোলার, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, সিউরো ইউনিপোলার, বিভিন্ন রকমের নিউরন হয়। আমরা টিপিক্যাল নিউরন বলতে বা আদর্শ নিউরন বলতে কিন্তু আমরা মাল্টিপোলার নিউরনকে বুঝি। এই মাল্টিপোলার নিউরনের মধ্যে কোন কোন জিনিস দেখব? আমরা দেখব হচ্ছে এর সেল বডি বা কোষ দেহ, এবং 2 নম্বর হচ্ছে প্রসেসেস। ওকে, মানে হচ্ছে এর প্রবর্ধক। তাহলে একটা আদর্শ নিউরনের দুটো জিনিস, একটা হচ্ছে কোষ দেহ বা সেল বডি, আরেকটা হচ্ছে তার প্রবর্ধক বা প্রসেস। ওকে, এই প্রবর্ধক আবার দু রকমের হয়। একটা হচ্ছে অ্যাক্সন আর একটা হচ্ছে ডেনড্রন। তো এই ছবিটা তো একটা ডাউনলোড করা ছবি, দেখতে খুব একটা ভালো লাগছে না। সহজ করে আঁকলে নিউরন কেমন দেখতে হয়, এরকম তার সেল বডিটা এরকম ধরনের দেখতে, তারপরে একটা এরকম লম্বা জিনিস চলে এসছে। এটা কি? এটা হচ্ছে ওর অ্যাক্সন। এবং অ্যাক্সনের প্রান্তের দিকে এসে কিন্তু আমরা এরকম এন্ড ব্রাশ বা প্রান্ত বুরুশ দেখতে পাবো, এই হয়তো। তাহলে এটা হচ্ছে সেল বডি। সেল বডি থেকে এই ছোট যে প্রসেসগুলো, এগুলো হচ্ছে ডেনড্রন। ডেনড্রনের যে ব্রাঞ্চেস তাদেরকে বলা হয় ডেনড্রাইটস। অত ডিটেলে এখন যাচ্ছি না, কারণ আমরা এই চ্যাপ্টার এই নিউরন যেহেতু ছোটোবেলায় পড়ে এসেছি, ফলে ক্লাস 11-এ এসে নিউরনের স্ট্রাকচার লেখো এই ধরনের কোয়েশ্চেন এক্সপেক্ট না করাই বেটার। আমাদের নার্ভ ইম্পালস, যেটা আমরা আগে কখনো পড়িনি, সেই নার্ভ ইম্পালস সংক্রান্ত কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসবে। তো সেটাই আমি পরবর্তী ক্ষেত্রে আসছি ডিটেলে, জাস্ট মনে করে দিচ্ছি বেসিক ব্যাপারটা। তাহলে এটা টিপিক্যাল নিউরনের স্ট্রাকচার, যার সেল বডির মধ্যে আমরা দেখতে পাবো অবশ্যই আমরা নিউক্লিয়াস দেখতে পাবো। আমরা অন্যান্য যা সেল অর্গানেল দেখতে পাবো সেগুলো অবশ্যই দেখতে পাবো। তার সঙ্গে একটা স্পেশাল জিনিস দেখব যাকে বলা হয় নিজেল গ্র্যানিউল, নিজেল দানা বা নিজেল গ্র্যানিউল। কারোর কি আইডিয়া আছে যে নিউরনের সেল বডির মধ্যে যে নিউরনের সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলা হয়, এটাও আমরা জানি। তো নিউরোপ্লাজমের মধ্যে একটা স্পেশাল সেল অর্গানেল দেখতে পাওয়া যায় যাকে বলা হয় নিজেল দানা বা নিজেলস গ্র্যানিউলস। কারোর কোনো আইডিয়া আছে? আইডিয়া থাকলে হাত তুলে বলবি, চিৎকার করবি না। যে নিজেল গ্র্যানিউল বা নিজেল দানা বেসিক্যালি কি জিনিস, কে বলতে পারবি? হাত তুল দেখি। ওকে, বল। না, সেন্ট্রোজোম, স্নায়ুকোষে সেন্ট্রোজোমটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়, যে কারণে স্নায়ুকোষে ডিভিশন হয় না। তো নিজেল গ্র্যানিউলটা কি বল? রাইবোজোম। আর কোনো অ্যান্সার আছে? বল। রাইবোনিউক্লিয় প্রোটিন। আর কোনো অ্যান্সার আছে? নিষ্ক্রিয় রাইবোজোম। বেসিক্যালি নিজেল গ্র্যানিউলগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোমের কম্বিনেশন। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোমের একটা কম্বাইন্ড স্ট্রাকচার যাকে বলা হয় নিজেলস গ্র্যানিউল, যার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। ওকে, তাহলে নিজেল দানার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। নিজেল দানা দেখতে পাবো আমরা কোথায়? দেখতে পাবো আমরা সেল বডির মধ্যে যে নিউরোপ্লাজম তার মধ্যেই। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস রাইবোজোম মিলে যে স্ট্রাকচার তাকে বলা হয় নিজেল গ্র্যানিউল বা নিজেল দানা বাংলায় বলা হয়। এবং নিজেল দানার কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। ক্লিয়ার? এবারে
আমরা কিন্তু এই অ্যাক্সনের মধ্যে এরকম কিছু জিনিস দেখতে পাই, যেটা সম্বন্ধে আমি আগে নিশ্চয়ই অ্যানিমাল টিস্যু পড়ানোর সময় বুঝিয়েছিলাম। আজকে আরেকবার জিজ্ঞেস করে দেখব কার মনে আছে। ওকে, এই যে জিনিসটা আমি আঁকছি এটা হচ্ছে মাইলিন সিদ, এটা হচ্ছে মাইলিন সিদ। ওকে, এবং আমরা এই নিউরনের স্ট্রাকচার ক্লাস 10-এ বহুবার প্র্যাকটিস করেছি। আমরা প্র্যাকটিস করতে গিয়ে একটা জিনিস ছোটোবেলায় করে এসছি, সেটা হচ্ছে এই যে র্যানভিয়ারের পর্বগুলো বা নোড অফ র্যানভিয়ারগুলো, এই নোড অফ র্যানভিয়ারের মধ্যে আমরা নয় এরকম দাগ দিতাম, তাই না? কেউ কেউ আবার দাগ দিত না, কেউ কেউ এই যে নিউরোলেমাটা আসছে বা নিউরিলেমা আসছে, এই নিউরিলেমাকেই এখানে ফোল্ড করে এখান থেকে আবার তুলে নতুন ডাকতো, তাই না? কিন্তু না, নোড অফ র্যানভিয়ারে কিন্তু কোনো রকমের নিউরিলেমা থাকবেই না। ফলে যে বইতে আমাদের ক্লাস 10-এ আমরা পড়ে এসেছি যে দাগ দেওয়া বা নিউরিলেমাটা এরকম ফোল্ড হয়ে গেছে, একেবারেই না। এখানে কিন্তু কোনো রকমের নিউরিলেমা থাকবে না। নোড অফ র্যানভিয়ারে কিন্তু এই অ্যাক্সনটার যে মেমব্রেন অর্থাৎ অ্যাক্সোলেমা, এই অ্যাক্সোলেমা কিন্তু ওপেন থাকবে, কারণ ওখানে এই অ্যাক্সোলেমা বরাবর কিন্তু বিভিন্ন আয়ন চ্যানেল থাকে। আমরা একটু পরেই দেখব নার্ভ ইম্পালস কীভাবে তৈরি হয় এবং প্রোপাগেট করে, কিভাবে অ্যাক্সনের মধ্যে দিয়ে নার্ভ ইম্পালসটা যায়, প্রোপাগেশন হয়। তখন দেখব বিভিন্ন আয়নের কিন্তু আদান প্রদান হয়, কখনো সোডিয়াম আয়ন ঢুকছে, কখনো পটাশিয়াম আয়ন বেরোচ্ছে। তো এই আয়নের এক্সচেঞ্জগুলো তখনই পসিবল যখন এই আয়ন চ্যানেলগুলো ফ্রি থাকবে। যদি এখানে কোনো নিউরিলেমা থাকে তাহলে কিন্তু ওই আয়নের কিন্তু আদান প্রদান পসিবল না। ফলে নোড অফ র্যানভিয়ারে কিন্তু কিচ্ছু থাকবে না। নোড অফ র্যানভিয়ারে কিন্তু আমরা একদম অ্যাক্সনকে স্পষ্ট উন্মুক্ত দেখতে পাবো, অর্থাৎ অ্যাক্সোলেমাকে ডাইরেক্ট দেখতে পাবো। তাহলে অ্যাক্সন তো পুরো এখান থেকে শুরু করে এন্ড অবধি, তাই না? অ্যাক্সন পুরো প্রথম থেকে শুরু করে এন্ড অবধি। তার মধ্যে এই মায়োলিন সিদ কিভাবে তৈরি হয় এটাও আমি কিন্তু অ্যানিমাল টিস্যু পড়ানোর সময় পড়িয়েছিলাম, যে সোয়ান সেলের মেমব্রেনের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে স্ফিঙ্গোমাইলিন। সেই সোয়ান সেলের মেমব্রেনটা অনেকবার র্যাপ করে অ্যাক্সনকে। একটু পরে আমরা পড়ব নিউরোগ্লিয়া সম্বন্ধে। সোয়ান সেল এক ধরনের নিউরোগ্লিয়া, এবং ওই সোয়ান সেলই কিন্তু এই মায়োলিন শীথ তৈরি করে। এটা তো মায়োলিন শীথ, তাহলে মায়োলিন শীথটা তৈরি হয় কিন্তু সোয়ান সেলের যে সেল মেমব্রেন সেটা অনেকবার অ্যাক্সনকে পেঁচায়, অনেকবার অ্যাক্সনকে র্যাপ করে। এবং সোয়ান সেলের যে সেল মেমব্রেন তার মেন কম্পোনেন্ট কি? এক ধরনের লিপিড, তার নাম কি? স্ফিঙ্গোমাইলিন। তার মানে অ্যাক্সনের ওপর ওই স্ফিঙ্গোমাইলিনের মাল্টিপল লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, তাকেই বলা হয় মায়োলিন শীথ। তাহলে মায়োলিন শীথের বাইরে আমরা যে এই আরেকটা লেয়ার আঁকলাম, যাকে আমরা বলি নিউরিলেমা, এই নিউরিলেমাটা বেসিক্যালি কি জিনিস? সোয়ান সেলের সেল মেমব্রেন। বোঝা গেছে? সোয়ান কোষের কোষ পর্দা। তাহলে এই নিউক্লিয়াসটা কিসের নিউক্লিয়াস? এটা কার নিউক্লিয়াস? নিউক্লিয়াস অফ সোয়ান সেল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এই মায়োলিন শীথ থাকার জন্য কি সুবিধা হয় না হয় সেটা নিয়ে আমি পরে আসছি যখন নার্ভ ইম্পালস প্রোপাগেশন পড়ব। ওকে, তাহলে মায়োলিন শীথ থাকলে সুবিধা কি হয় সেটা নিয়ে পরে কথা বলবো। আস্তে 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 করে চলে যায়।
ওকে, তাহলে নিউরনের স্ট্রাকচার বোঝা গেছে। ওকে, লাস্টে তো আমরা জানি এগুলো এন্ড ব্রাশ, লাস্টে এগুলো হচ্ছে এন্ড ব্রাশ, তাই তো? এটা হচ্ছে এন্ড ব্রাশ বা প্রান্ত বুরুশ, এন্ড ব্রাশ, কথা বেশি হচ্ছে কিন্তু, এন্ড ব্রাশ বা প্রান্ত বুরুশ, এবং একদম টার্মিনাল রিজিয়নের এই ফোলেন পার্টগুলোকে কি বলা হয়? এগুলোকে ইয়েস, সাইন্যাপটিক নব, সাইন্যাপটিক ভেসিকেল না, সাইন্যাপটিক নব। এই সাইন্যাপটিক নবের ভেতরে থাকে সাইন্যাপটিক ভেসিকেল, যার মধ্যে থাকে নিউরোট্রান্সমিটার যেমন অ্যাসিটাইল কোলিন। এসব সম্বন্ধে পরে কথা বলবো। তাহলে নিউরনের বেসিক স্ট্রাকচার যেটা ক্লাস 10-এ আমরা পড়েছিলাম আমাদের মনে পড়েছে? তাহলে সেল বডি এবং দু ধরনের প্রবর্ধক, ছোটগুলো হচ্ছে ডেনড্রন, তার ব্রাঞ্চেসকে বলা হয় ডেনড্রাইটস, আর যেটা লম্বা বড় থাকে যাকে বলা হয় অ্যাক্সন। ওকে, নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। টাইপস অফ নিউরন, যেটা বললাম নিউরনের প্রকারভেদ। প্রথমটা হচ্ছে অন দি বেসিস অফ নাম্বার অফ প্রসেসেস, নিউরনটার কতগুলো প্রবর্ধক তার উপর ভিত্তি করে নিউরন কত রকমের হয়। প্রথমটা হচ্ছে আপোলার নিউরন, অর্থাৎ ধর এটা একটা নিউরন, এর কোনো কিন্তু প্রসেসেস নেই, না আছে একজন না আছে ডেনড্রন, অ্যাপোলার নিউরন। ইউনিপোলার মানে একটাই মাত্র ধর তার প্রসেস। ওকে, বাইপোলার মানে দুটো প্রসেস। সিউডো ইউনিপোলার মানে এই সেল তার থেকে একটা প্রসেস বেরিয়ে তার দুটো ভাগে ভাগ হয়ে যায়। ওকে, মাল্টিপোলার মানে এই ধর সেল তার অসংখ্য ডেনড্রন, আমি সহজ করে আঁকছি, আর একটা লম্বা কিন্তু একজন। তাহলে পার্থক্য বোঝা গেল? তাহলে টিপিক্যাল নিউরন বলতে কিন্তু আমরা মাল্টিপোলার নিউরন বুঝি, এবং আমাদের দেহের যত নিউরন তার ম্যাক্সিমাম কিন্তু মাল্টিপোলার নিউরন। তাহলে নিশ্চয়ই এই কোয়েশ্চেনটা আমাদের মাথায় আসবে, স্যার তাহলে অ্যাপোলার নিউরন, ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার, এই বাকি নিউরনগুলো কোথায় পাওয়া যায়? অ্যাপোলার নিউরন পাওয়া যায় আমাদের দেহে, পাওয়া যায় না কিছু ইনভার্টিব্রেট যেমন ধর হাইড্রা, তাদের দেহে পাওয়া যাবে। ওকে, রেকর্ডিং চলছে, আস্তে চুপ করে সাইড করে কোথাও একটা জায়গা ম্যানেজ করে বসে পড়। একটু ব্যাক ট্যাক সরিয়ে সরিয়ে জায়গা দিয়ে পিছন দিকে চলে যায়, জায়গা আছে। ইউনিপোলার নিউরন কোথায় দেখবো? ইউনিপোলার নিউরন দেখবো হচ্ছে আমাদের এমব্রায়োনিক লাইফে, এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় কিন্তু আমাদের বডিতে আমরা ইউনিপোলার নিউরন দেখতে পাবো। বাইপোলার নিউরন কোথায় দেখতে পাবো? আমরা যখন রেটিনার স্ট্রাকচার পড়বো, এই চ্যাপ্টারেই আছে চোখের স্ট্রাকচার, তার মধ্যে রেটিনা স্ট্রাকচার ডিটেলে পড়তে হবে আমাদের। রেটিনায় কিন্তু আমরা বাইপোলার সেল দেখতে পাবো, তাহলে বাইপোলার নিউরন দেখতে পাবো রেটিনাতে। সিউডো ইউনিপোলার নিউরন কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের যে সেন্সারি নার্ভগুলো বা অ্যাফারেন্ট নার্ভগুলো, তার মধ্যে কিন্তু আমরা সিউডো ইউনিপোলার নিউরন দেখতে পাই। ওকে, সেন্সারি নার্ভের মধ্যে কিন্তু আমরা সিউডো ইউনিপোলার নিউরন দেখতে পাই। ক্লিয়ার? মাল্টিপোলার নিয়ে বলার কিছুই নেই, আমাদের দেহের বেশিরভাগ নিউরনই হচ্ছে মাল্টিপোলার। তাহলে প্রসেসেস বা প্রবর্ধকের সংখ্যা কতগুলো তার উপর ভিত্তি করে কিন্তু নিউরন 5 রকমের হতে পারে। এবার হচ্ছে ফাংশন, কি ধরনের কাজ করছে, কি ধরনের কাজ করছে। অন দি বেসিস অফ ফাংশন নিউরনস ক্যান বি অফ 3 টাইপস, 3 ধরনের কিন্তু নিউরন হতে পারে। একটা হচ্ছে সেন্সারি নিউরন বা অ্যাফারেন্ট নিউরন। সেন্সারি নিউরন মানে যে রিসেপ্টর থেকে নার্ভ ইম্পালসটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যাবে, সেন্সারি নিউরন। ওকে, উদ্দীপনাকে গ্রহণ করে পরিবহন করে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অব্দি নিয়ে যাবে, সেন্সারি নিউরন। মোটর নিউরন বা ইফারেন্ট নিউরনকে যে রেসপন্সটাকে বা সাড়া, যেটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উৎপন্ন হবে, সেই সাড়া বা রেসপন্সকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমাদের যে এফেক্টার অর্গ্যান, ধর মাসেল, তাই না, তার মধ্যে ক্যারি করে নিয়ে আসবে দেহের ভেতর থেকে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমাদের যে মাসেল তার মধ্যে নিয়ে আসবে মোটর নিউরন, তারা হচ্ছে ভেতর থেকে বাইরের দিকে নিয়ে আসছে সাড়াকে বা রেসপন্সকে। আর এই সেন্সারি নিউরন আর মোটর নিউরনের মাঝখানে যে নিউরন থাকে তাকে আমরা বলি হচ্ছে রিলে নিউরন বা অ্যাডজাস্টার নিউরন। ওকে, তাহলে সেন্সারি নিউরন মানে বাইরে থেকে যে উদ্দীপনা এলো তাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যাচ্ছে। মোটর নিউরন মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে রেসপন্স তৈরি হচ্ছে তাকে আমাদের কারক অঙ্গে নিয়ে আসছে। আর দুটোর মাঝখানে যে নিউরনগুলো থাকবে তারা হচ্ছে অ্যাডজাস্টার নিউরন বা রিলে নিউরন। ক্লিয়ার? তাহলে প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী এবং কাজ অনুযায়ী আমরা নিশ্চয়ই নিউরনের প্রকারভেদ বুঝতে পেরেছি। ঠিক আছে? ক্লিয়ার? ওকে,
নেক্সট স্লাইডে যাচ্ছি আমি, না হলে স্পেস রাখ, আমি পরে সব রিপিট করব, কোনো চিন্তার কারণ নেই, নইলে ভিডিও অনেক লং হয়ে যাবে। ওকে, নেক্সট নিউরোগ্লিয়া অর গ্লিয়াল সেলস। আমরা কিন্তু দেখ নার্ভাস সিস্টেম পড়তে গেলেই সবার প্রথম কিন্তু নিউরন নিউরন করে লাফালাফি করি, কিন্তু জেনে রাখ আমাদের নার্ভাস সিস্টেমে যত সেল আছে তার কিন্তু প্রায় 90% সেল কিন্তু নিউরোগ্লিয়াল সেল। তাহলে নার্ভাস সিস্টেমের প্রায় 90% সেল নিউরোগ্লিয়াল সেল হওয়া সত্ত্বেও আমরা নিউরোগ্লিয়াল সেলকে পাত্তা দিই না, আমরা নিউরন নিউরন নিয়ে লাফালাফি করি। এর কারণটা কি? এর কারণ নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে উদ্দীপনা পরিবহন করবে, যে রেসপন্স তৈরি হবে বা সাড়া তৈরি হবে সেই সাড়াকে পরিবহন করবে, মানে নার্ভ ইম্পালসকে ক্যারি করতে পারবে এমন সেল প্রয়োজন। ওই ইম্পালসকে বা উদ্দীপনাকে পরিবহন করার ক্ষমতা কিন্তু নিউরনের আছে, নিউরোগ্লিয়ার নেই। এই কারণেই কিন্তু নিউরোগ্লিয়াকে আমরা খুব একটা পাত্তা দিই না। কিন্তু নার্ভাস সিস্টেমের যে নিউরনগুলো তাকে স্ট্রাকচারালি এবং ফাংশনালি সাপোর্ট দেওয়ার জন্য, এবং আমরা যে দেখলাম আগের স্লাইডে যে মায়োলিন সিদ, এই মায়োলিন সিদ তৈরি করার জন্য এই সব কাজে কিন্তু হেল্প করবে নিউরোগ্লিয়া। তাহলে নিউরোগ্লিয়ার ডিসঅ্যাডভান্টেজ কোনটা? যে ও নার্ভ ইম্পালসকে ক্যারি করতে পারে না, কিন্তু ও কিন্তু অন্যান্য বিভিন্ন রকমভাবে নার্ভাস সিস্টেমের যে আসল সেল অর্থাৎ নিউরন তাকে কিন্তু স্ট্রাকচারালি এবং ফাংশনালি সাপোর্ট দেয়। তাহলে নিউরোগ্লিয়া কাকে বলবো? স্নায়ুতন্ত্রের নিউরন ব্যতীত অন্যান্য কোষ যা স্নায়ু আবেগ তৈরি ও প্রেরণ করতে অক্ষম, মানে নার্ভ ইম্পালস জেনারেট করতে বা প্রোপাগেট করতে অক্ষম। নার্ভ ইম্পালস তৈরি করতে পারবে না বা পরিবহন করতে পারবে না, কিন্তু নিউরনগুলিকে কাঠামোগত এবং কার্যকরী সহায়তা প্রদান করে, তাদেরকে নিউরোগ্লিয়া বলে। তার মানে স্ট্রাকচারালি এবং ফাংশনালি কিন্তু এরা সাপোর্ট দেবে নিউরনকে। ক্লিয়ার? তাহলে নিউরোগ্লিয়া বুঝে গেছিস। নিউরোগ্লিয়ার কোনটা পারে না যেটা নিউরন পারে? স্নায়ু উদ্দীপনা উৎপাদন এবং স্নায়ু উদ্দীপনা পরিবহন, এই কাজটা পারে না, তবে অন্যান্য কিন্তু বিভিন্ন রকমভাবে স্নায়ুকোষ বা নিউরনকে সাহায্য করে। ওকে, এবারে আমরা দেখব নিউরোগ্লিয়ার টাইপস। নিউরোগ্লিয়ার টাইপস, নিউরোগ্লিয়া বিভিন্ন রকমের হয়, যেমন অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোগ্লিয়া এবং মাইক্রোগ্লিয়া। নিউরোগ্লিয়া টাইপস যদি আমরা বলতে হয় 3 রকমের হয়, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোগ্লিয়া এবং মাইক্রোগ্লিয়া। এই ছবিটাতে দেখ, এটা একটা নিউরন, বুঝতে পারছিস? হলুদ দিয়ে যা আঁকা একটা নিউরন, দেখ হলুদ দিয়ে আরেকটা নিউরন আঁকা। এই ব্রাউন, গ্রিন বা ব্লু এই 3টে সেল কিন্তু নিউরন না, এরা কিন্তু নিউরোগ্লিয়া। ওকে, এর মধ্যে দেখ যেমন ধর মাইক্রোগ্লিয়া, এটা এই মাইক্রোগ্লিয়া কিন্তু বেসিক্যালি নিউরনের কোনো ড্যামেজ হলে তাকে রিপেয়ার করতে হেল্প করে। ওকে, অ্যাস্ট্রোসাইট স্ট্রাকচারালি সাপোর্ট দেয়, নিউরনগুলোর মাঝখানে মাঝখানে থেকে সাপোর্ট দিচ্ছে। যদি আমাদের বলা হয় নিউরোগ্লিয়ার একটা কাজ লেখো, নিউরোগ্লিয়ার একটা কাজ বললে আমরা লিখবো হচ্ছে মায়োলিন সিদ তৈরি করা। মায়োলিন সিদ তৈরি করে কে? মায়োলিন সিদ তৈরি করে অলিগোডেন্ড্রোগ্লিয়া। অলিগোডেন্ড্রোগ্লিয়ার একটা এক্সাম্পল কি? সোয়ান সেল। সোয়ান কোষ কিন্তু এক ধরনের নিউরোগ্লিয়া বললাম না আমি? তাহলে সোয়ান কোষ এক ধরনের নিউরোগ্লিয়া। কোন ধরনের নিউরোগ্লিয়া? অলিগোডেন্ড্রোগ্লিয়া। দেখ এটা মনে করে একটা সোয়ান সেল, দেখ এই সোয়ান সেলটা এখানে গিয়ে একটা মায়োলিন সিদ তৈরি করেছে, দেখ এখানে একটা মায়োলিন সিদ তৈরি করেছে, এখানে একটা মায়োলিন সিদ তৈরি করেছে, এখানে একটা মায়োলিন সিদ তৈরি করেছে। তাহলে এক একটা সোয়ান সেল কিন্তু তার যে প্রবর্ধকগুলো এক একটা নিউরনে একাধিক কি বল মায়োলিন সিদ তৈরি করতে পারে, বা একাধিক নিউরনে একাধিক মায়োলিন সিদ তৈরি করতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে মায়োলিন সিদটা তৈরি করে হচ্ছে সোয়ান সেল বা সোয়ান কোষ। সোয়ান কোষ কি নিউরন? না, সোয়ান কোষ নিউরোগ্লিয়া। সোয়ান কোষ কোন ধরনের নিউরোগ্লিয়া? সোয়ান কোষ অলিগোডেন্ড্রোগ্লিয়া। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের নিউরোগ্লিয়ার টাইপস, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোগ্লিয়া এবং মাইক্রোগ্লিয়া। ওকে, এগোবো। দেখ অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রো মানে তারা না, তারার মতো দেখতে হয় বলে, অনেক বেশি প্রবর্ধক থাকে। মাইক্রোগ্লিয়া সাইজে ছোট হয় বলে। ওকে, অলিগোডেন্ড্রোগ্লিয়া এদের কয়েকটা প্রবর্ধক থাকে, ডেনড্রন লাইক। ওকে, এগোই তাহলে। এবার দেখবো আমরা এই নিউরোগ্লিয়ার কাজ। নিউরোগ্লিয়ার কাজ কি? দেখ সহজ ভাষায় লেখা আছে, নিউরোগ্লিয়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে সুরক্ষা প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত স্নায়ুকলা মেরামত করতে সাহায্য করে। কোনো ড্যামেজ হলে সেই ড্যামেজড নার্ভাস টিস্যুকে রিপেয়ার করতে হেল্প করে। আর কি করে? যেটা সব থেকে কমন,
মায়েলিন সিদ তৈরি করতে হেল্প করে, মায়েলিন সিদ গঠন করতে সাহায্য করে। স্নায়ু কলাতে কি মাইটোসিস হয়? স্নায়ু কলাতে মাইটোসিস হয় না। স্যার এই ক্ষতিগ্রস্ত যে মেরামতটা রিপেয়ার করছে, রিপেয়ার করা আর সেল ডিভিশনের মধ্যে পার্থক্য আছে। রিপেয়ার করছে, ড্যামেজ রিপেয়ার করে। স্নায়ুকোষের নিউরনের যে সেন্ট্রোজোমটা ওটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়, ফলে নতুন করে নিউরন তৈরি হবে না। এই কারণেই নিউরন যদি কারো মানে নার্ভ ড্যামেজ হয়ে যায় বা কিছু নিউরন ড্যামেজ হয়ে যায়, সেই ধরনের রোগ কিন্তু আর সারানো যায় না। তাকে দেখবি ওষুধ টষুধ দিয়ে ঠেকিয়ে রাখা যায়, কিন্তু তাকে আর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া জেনারেলি যায় না যদি সেলটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট কথা হবে না। স্নায়ু তন্তু বা নার্ভ ফাইবার, আমরা নিউরন বুঝে গেছি। নিউরনের যে অ্যাক্সনগুলো, নিউরনের যে অ্যাক্সন তাকেই বলা হয় স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। ওকে, নিউরনের যে অ্যাক্সন, মনে করে এই একটা কোষ দেহ, এখানে ডেনড্রনগুলো আছে, এই তার অ্যাক্সন, তাহলে এই অ্যাক্সনটাকেই বলা হবে হচ্ছে স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। নিউরনের যে অ্যাক্সন তাকেই বলা হবে স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। স্নায়ুকোষ বা নিউরনের চেষ্টীয় প্রবর্ধক অর্থাৎ অ্যাক্সনকে বলা হয় স্নায়ুতন্তু। চেষ্টীয় প্রবর্ধক মানে কি? মোটর প্রসেস। ওকে, মোটর প্রসেস। কেন অ্যাক্সনকে বলা হচ্ছে মোটর প্রসেস? যদি অ্যাক্সনকে মোটর প্রসেস বলা হয় তাহলে সেন্সারি প্রসেসকে ডেনড্রন সেন্সারি প্রসেস। কেন ডেনড্রনকে সেন্সারি প্রসেস বলা হয়? কারণ ডেনড্রন ইম্পালসটাকে গ্রহণ করে সেল বডিতে পাঠাচ্ছে, তারপর সেল বডি থেকে দূরে নিয়ে যাচ্ছে অ্যাক্সন, তো তাই না? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার মানে হচ্ছে অ্যাক্সন। এবারে এই অ্যাক্সনের মধ্যে মায়েলিন সিদ থাকতেও পারে, মায়েলিন সিদ নাও থাকতে পারে, তাই তো? অ্যাক্সনের মধ্যে মায়েলিন সিদ থাকতেও পারে, মায়েলিন সিদ নাও থাকতে পারে। এই কারণেই নার্ভ ফাইবার দু রকমের, মায়েলিন সিদযুক্ত মানে মায়েলিনেটেড নার্ভ ফাইবার অথবা মায়েলিন সিদবিহীন বা নন মায়েলিনেটেড নার্ভ ফাইবার। ক্লিয়ার? হয়েছে? স্লাইড চেঞ্জ করলাম, পরে আসবো। নেক্সট, স্নায়ুতন্তুর ধর্ম, প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার। আমরা কিন্তু বোধহয় একটা দুটো ক্লাস আগেই আমরা মাসেল সংক্রান্ত একটা বৈশিষ্ট্য পড়লাম, মনে আছে? ঠিক মাসেলের বৈশিষ্ট্যের সঙ্গে দেখ এদের সিমিলারিটি আছে। উত্তেজিতা বা এক্সাইটেবিলিটি, যদি আমরা ওই থ্রেশহোল্ড স্টিমুলাসের থেকে বেশি স্টিমুলাস দিই তাহলে কিন্তু মাসেল সেলের মতো নার্ভ সেলও কিন্তু উত্তেজিত বা উদ্দীপিত হতে পারে, একে বলা হয় এক্সাইটেবিলিটি। পরিবাহিতা, কন্ডাক্টিভিটি, নার্ভ সেল বা নিউরন বা নার্ভ ফাইবার, তুই যাই বল না কেন, নিউরনের যে অ্যাক্সন তাকেই তো নার্ভ ফাইবার বলা হয়। তাহলে অ্যাক্সনের মধ্যে দিয়ে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়, হয়তো একেই বলা হয় পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি। রিফ্র্যাক্টিভ পিরিয়ড বা রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড কি? তুই একটা নিউরনকে বা একটা নার্ভ ফাইবারকে যদি একটা উদ্দীপনা বা স্টিমুলাস দিস, সঙ্গে সঙ্গে আরেকটা স্টিমুলাস দিলে কিন্তু সেই স্টিমুলাস গৃহীত হবে না। দুটো স্টিমুলাসের মাঝখানে একটা সাময়িক সময়, ফ্র্যাকশন অফ মিলিসেকেন্ড, তোকে কিন্তু গ্যাপ রাখতেই হবে, তাকেই বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড। নিশ্চয়ই মনে আছে, আমরা মাসেলেও পড়েছি। নেক্সট দেখ, এটাও আমরা পড়েছি, অল অর নান ল। তার মানে নিউরনের মধ্যে দিয়ে উদ্দীপনা তখনই পরিবাহিত হবে বা উদ্দীপনা তখনই সৃষ্টি হবে যখন তুই একটা মিনিমাম নির্দিষ্ট মাত্রার একটা উদ্দীপনা দিবি। তুই যদি মিনিমাম ওই নির্দিষ্ট মাত্রার উদ্দীপনার থেকে কম উদ্দীপনা দিস তাহলে সামান্য মাত্রাতেও উদ্দীপনা সৃষ্টি হবে না। আর তুই যদি থ্রেশহোল্ড স্টিমুলাসের থেকে বেশি উদ্দীপনা দিস তাহলেও বেশি মাত্রায় উদ্দীপনা সৃষ্টি হবে না, যেটা হওয়া সেটাই হবে। মানে নয় সম্পূর্ণ উদ্দীপনা পরিবাহিত হবে, সৃষ্টি হবে এবং পরিবাহিত হবে, নয় উদ্দীপনা সৃষ্টি হবেই না। মাঝামাঝি জিনিস বলে কিন্তু মাসেলেও যেমন হয় না, এখানেও হয় না। তাহলে অল অর নান, এই ব্যাপারটা একটু পরে যখন আমি ওই থ্রেশহোল্ড পোটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, সেই সব ব্যাপার যখন এক্সপ্লেন করব, এই ব্যাপারটা তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি আপাতত স্টার দিয়ে রাখছি, এটা আরও কনসেপ্ট ক্লিয়ার হবে একটু পরে। ওকে, অল অর নান, তার মানে নয় উদ্দীপনা সৃষ্টি হবে না আর নয় হবে। বেশি উদ্দীপনা কম উদ্দীপনা বলে কিছু হয় না, মানে বেশি নার্ভ ইম্পালস যাচ্ছে কম নার্ভ ইম্পালস যাচ্ছে এরকম কিছু হয় না।
নয় নার্ভ ইম্পালস যাবেই না, আর নয় নার্ভ ইম্পালস যাবে। যখন যাবে তখন সেম স্পিডেই যাবে, তাকে তুই বাড়াতে বা কমাতে পারবি না। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের নার্ভ ফাইবারের প্রপার্টি। নেক্সট এবার হচ্ছে নার্ভ। দেখ আবার মাসেলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছিস? মাসেলের স্ট্রাকচারটা মনে আছে? তুই যদি মাসেলকে কাটতিস তার মধ্যে অসংখ্য ফ্যাসিকল পেতিস, এক একটা ফ্যাসিকল মানে মাসেল সেলের বান্ডল। দেখ ব্যাপারটা একই। এটা কি? এটা একটা নিউরন। দেখ তার ওই মায়োলিন সিটগুলো পরপর পরপর। তাহলে একটা একজন, একটা নিউরনের একজন, একটা একজন মানে কি নার্ভ ফাইবার, তাই তো? নার্ভ ফাইবার, দেখ অনেকগুলো নার্ভ ফাইবার, তার চারদিকে একটা কাভারিং যার নাম পেরিনিউরিয়াম, মিলে তৈরি করলো ফ্যাসিকল, তাই তো? তাহলে এটা একটা ফ্যাসিকল, এটা আরেকটা ফ্যাসিকল, এটা আরেকটা ফ্যাসিকল, এই ফ্যাসিকলগুলোর বাইরে আবার আরেকটা কাভারিং যার নাম এপিনিউরিয়াম। তাহলে এপিনিউরিয়াম কাভারিং দ্বারা বেষ্টিত যে নার্ভ ফাইবারের যে বান্ডেলসগুলো, এবং এর মধ্যে ব্লাড ভেসেল থাকে, ফ্যাট সেলস থাকে, মিলে যে পুরো স্ট্রাকচারটা তাকে বলবো নার্ভ। তাহলে তিনটে টার্ম আমি আবার বলছি, একটা হচ্ছে নার্ভ সেল বা নিউরন, একটা নার্ভ ফাইবার, একটা নার্ভ। নিউরন বা নার্ভ সেল নিয়ে বলার কিছুই নেই। নিউরনের যে একজনটা তাকে বলবো নার্ভ ফাইবার, অনেকগুলো নার্ভ ফাইবার, তার বাইরে পেরিনিউরিয়াম, মিলে কি তৈরি করলো? ফ্যাসিকল, অনেকগুলো ফ্যাসিকল, তার বাইরে এপিনিউরিয়াম, মিলে তৈরি হলো হচ্ছে নার্ভ। ঠিক মাসেলের মতো, দেখ সেই মাসেলের ফ্যাসিকলকে বার করলাম টেনে, তার মধ্যে থেকে মাসেল ফাইবার বেরোলো, ঠিক সেরকম স্ট্রাকচার কিন্তু। ক্লিয়ার? তাহলে কি বলছে? এপিনিউরিয়াম নামক যোগ কলার আবরণী বেষ্টিত রক্তবাহ ও ফ্যাট কোষযুক্ত স্নায়ুতন্তু গুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে। ক্লিয়ার? ওকে। এবার দেখবো টাইপস অফ নার্ভ। কত রকমের নার্ভ হতে পারে? প্রথমটা গঠন অনুসারে এক হচ্ছে মেডুলেটেড নার্ভ, আরেকটা হচ্ছে নন মেডুলেটেড নার্ভ, আরেকটু সহজভাবে বললে মাইলিনেটেড নার্ভ এবং নন মাইলিনেটেড নার্ভ। তার মানে কি? মায়োলিন সিদ যুক্ত যদি নিউরন বা নার্ভ ফাইবার নিয়ে নার্ভ তৈরি হয় তাকে বলবো মেডুলেটেড। আর কোনো নার্ভের মধ্যে যে নার্ভ ফাইবারগুলো আছে তাদের মধ্যে যদি মায়োলিন সিদ না থাকে তাহলে সেই নার্ভকে কি বলবো? নন মেডুলেটেড। ক্লিয়ার? এটা হচ্ছে কেমন গঠন তার ওপর। এবার হচ্ছে কোন কাজ করছে, কোন কাজ করছে মানে আবার সেই একই জিনিস। নার্ভের কাজ কি? নয় গ্রাহক থেকে উদ্দীপনা নিয়ে যাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, নয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে রেসপন্স বা সাড়া সৃষ্টি হবে সেই সাড়াকে বহন করে নিয়ে আসবে বিভিন্ন গ্ল্যান্ডে বা মাসেলে, তাই তো? তাহলে যে রিসেপ্টর থেকে নিয়ে যাচ্ছে তাকে কি বলবো? অ্যাফারেন্ট নার্ভ বা অন্তর্বাহী স্নায়ু বা সেন্সারি নার্ভ, ঠিক তো? যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে নিয়ে আসছে বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট নার্ভ বা মোটর নার্ভ, এটা সেন্সারি নার্ভ, এটা মোটর নার্ভ। আর যে নার্ভ দুরকম কাজই করতে পারবে তাকে মিক্সড। ওকে, ক্লিয়ার? আমরা যা একটু পরে পড়বো আমাদের যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তার মধ্যে ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ। তো ক্রেনিয়াল নার্ভগুলো পড়তে গিয়ে দেখবো যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, তার মধ্যে দেখবো কেউ সেন্সারি, কেউ মোটর, কেউ মিক্সড। ওকে, দ্য টাইপস অফ নার্ভস নিশ্চয়ই বোঝা হয়ে গেছে। টাইপে তো ভাগ করা নেই। ইফারেন্ট নার্ভ মানে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে রেসপন্সটাকে আমাদের এফেক্টারে নিয়ে আসবে। ওকে, ধর হাতে কিছু ফুটলো, সেটা গেল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এই স্টিমুলাসটা কে নিয়ে গেল? সেন্সারি নার্ভ। এবারে স্পাইনাল কর্ড সিগন্যাল দিল যে সঙ্গে সঙ্গে হাতটা ওখান দিয়ে সরিয়ে নাও, তোমার হাতে পিন ফুটেছে। এইটাকে, এই রেসপন্স বা সারাটাকে কে বহন করে নিয়ে আসবে? ইফারেন্ট নার্ভ। বোঝা গেছে? এগোই। আর কোনো নার্ভের মধ্যে যদি দুটো কাজই হতে পারে, যে যাচ্ছেও আবার আসছেও, তাকে বলা হবে মিক্সড নার্ভ। আমাদের যে স্পাইনাল নার্ভগুলো 31 জোড়া সবাই কিন্তু মিক্সড নার্ভ।
ওকে, নেক্সট, মানুষের যে স্নায়ুতন্ত্র, কোনো চিন্তার কারণ নেই, আমি পরে সময় দেবো, এখন দীর্ঘশ্বাস ফেলতে হবে না, আমি আসবো ফেরত, নইলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তোরাই পরে বিরক্ত হবি দেখতে গিয়ে। অলরেডি দেখ 30 মিনিট হয়ে গেছে। ওকে, এখনও বোঝানোর পার্ট কিছুই হয়নি, তাতেই 30 মিনিট হয়ে গেছে। আমি আসবো, রিপিট করব, চিন্তা করতে হবে না। মানুষের যে নিউরাল সিস্টেম বা নার্ভাস সিস্টেম, নিউরাল সিস্টেম মানেই কিন্তু নার্ভাস সিস্টেম। হিউম্যান নার্ভাস সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বাংলায় লিখে নে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কথা বলতে কিন্তু আমি বারণ করেছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কাকে বলা হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম? যেটা আমাদের বডির সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর বিন্যস্ত, মানে আমাদের ব্রেন এবং আমাদের স্পাইনাল কর্ড, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড আমাদের বডির মিড লাইন বা সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর বিন্যস্ত, তাই একে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তৈরি হয় কি দিয়ে? ব্রেন এবং স্পাইনাল কর্ড, মানে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। হয়েছে? পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে আমাদের ব্রেন থেকে 12 জোড়া নার্ভ বেরিয়েছে, 12 পেয়ার্স, এবং আমাদের স্পাইনাল কর্ড দিয়ে কিন্তু 31 জোড়া বা 31 পেয়ার্স অফ নার্ভস বেরিয়েছে। তাহলে এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ বা করোটিয় স্নায়ু এবং 31 জোড়া স্পাইনাল নার্ভ বা সুষুম্নীয় স্নায়ু, এরা তাহলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বেরিয়ে দেহের বিভিন্ন প্রান্ত পর্যন্ত বিস্তৃত। আমার হাতের প্রান্তে একটা পিন ফুটলে কিন্তু আমি টের পাবো, পায়ের প্রান্তে পিন ফুটলেও টের পাবো। তাহলে আমাদের দেহের প্রান্ত পর্যন্ত কিন্তু নার্ভাস সিস্টেমের এই পার্টগুলো ছড়িয়ে আছে। তাই এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ এবং 31 জোড়া স্পাইনাল নার্ভকে আমরা কার মধ্যে ফেলবো? পেরিফেরাল নিউরাল সিস্টেম বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। তাহলে সিএনএস, পিএনএস, ক্লিয়ার? এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আবার আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম, একটা অটোনমিক নার্ভাস সিস্টেম। একটা সোম্যাটিক নার্ভাস সিস্টেম, একটা অটোনমিক নার্ভাস সিস্টেম। সোম্যাটিক নার্ভাস সিস্টেম কোন মানে কাদেরকে ফেলবো? রিলেজ ইম্পালসেস ফ্রম দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু স্কেলিটাল মাসেল। আমাদের যে ঐচ্ছিক পেশি, যে নার্ভগুলো বেরিয়েছে তাদের মধ্যে যে নার্ভগুলো আমাদের ঐচ্ছিক পেশি, ধর বাইসেপস, ট্রাইসেপস, আমি চাইলেই কিন্তু এই মাসেলগুলোর কন্ট্রাকশনটা আমার উইল পাওয়ার দিয়ে আমি কন্ট্রোল করতে পারি। তাহলে এই যে আমাদের স্কেলিটাল মাসেলের দিকে যে নার্ভগুলো গেছে তাদেরকে আমরা ফেলবো সোম্যাটিক নার্ভাস সিস্টেমের মধ্যে। আর বাদ বাকি যে ইনভলিউন্টারি মাসেল, ধর আমাদের স্টমাকের ওয়াল বা ইন্টেস্টাইনের ওয়াল বা আমাদের ব্লাডারের ওয়াল, তার মধ্যে যেগুলো গেছে, বা আমাদের যে গ্ল্যান্ড, যেগুলোর কন্ট্রোলটা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কন্ট্রোল করতে পারি না, সেখানে যে নার্ভাস সিস্টেমটা গেছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে পার্টটা ওই দিকটাকে কন্ট্রোল করে, তাকে আমরা ফেলি হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, যাকে বলা হয় এএনএস। ওকে, এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার এই অটোনমিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ যারা আমাদের ইনভলিউন্টারি যে অর্গ্যানগুলো, সেটা মাসেল হোক বা গ্ল্যান্ড হোক, তাদেরকে কন্ট্রোল করে, সেই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার আমরা দুটো গ্রুপে ভাগ করেছি। একটাকে বলা হয় স্বতন্ত্র বা সিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম, আর একটা হচ্ছে পরাস্বতন্ত্র বা প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম। ওকে, সিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম। সিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম কাকে বলা হবে? স্বতন্ত্র, পরাস্বতন্ত্র। কার? অটোনমিকটা হচ্ছে স্বয়ংক্রিয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অটোনমিক নার্ভাস সিস্টেম। ওকে, তাহলে এর দুটো ব্রাঞ্চ কি কি? একটা সিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম, একটা প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম। সিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম কখন কাজ করে? যখন বডিতে এমার্জেন্সি, ধর তুই খুব ভয় পেয়ে গেছিস, খুব টেনশানে আছিস, তখন কিন্তু বডির ওপর, বডির যে ইনভলিউন্টারি অর্গ্যানগুলো, তার ওপর যারা কন্ট্রোল নিয়ে নেবে তারা হচ্ছে সিম্প্যাথেটিক নিউরাল সিস্টেমের মধ্যে পড়বে। তুই নর্মাল রিল্যাক্সড অবস্থায় আছিস, এই সময় তোর ইনভলিউন্টারি যে মাসেলগুলো, ইনভলিউন্টারি মাসেল বল বা অর্গ্যান বল বা গ্ল্যান্ড বল, তাদেরকে যারা কন্ট্রোল করছে, সেই পার্টটাকে আমরা ফেলবো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিস্টেমের মধ্যে। আবার বলি, অটোনমিক নার্ভাস সিস্টেম মানে আমাদের বডির যে অর্গ্যানগুলোর ওপর আমাদের কন্ট্রোল নেই, যে অর্গ্যান বা গ্ল্যান্ডগুলো যেগুলো অটোমেটিক্যালি চলছে, তাদেরকে কন্ট্রোল করছে নার্ভাস সিস্টেমের যে পার্টটা ক্রেনিয়াল এবং স্পাইনাল নার্ভের, তাদেরকে ফেলছি অটোনমিকের মধ্যে। এদের আবার দুটো গ্রুপ, একটা সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। আমাদের বডির দুটো কন্ডিশন হতে পারে, একটা কন্ডিশন রিল্যাক্সড, কোনো চাপ নেই, বিন্দাস বসে আছি, আরেকটা কালকে পরীক্ষা, টেনশন, আমার বুক ধকপক ধকপক করছে, তাই না? হয়তো পেটটা গুড়গুড় করছে, হয় না? তাহলে ওই সময় কাজ করবে কোন পার্টটা? সিম্প্যাথেটিক।
আর নর্মাল অবস্থায় কাজ করবে কে? ক্লিয়ার? মানে একজন তোর হার্টবিট বাড়িয়ে দেবে, একজন তোর হার্টবিট বাড়িয়ে দেবে, আরেকজন নর্মাল অবস্থায় তোর নর্মাল হার্টবিট রাখবে। দুটোর পার্থক্য বুঝতে পারলি? ক্লিয়ার? গুনগুন করলে কিন্তু মুশকিল আছে। ওকে, এই হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা আমি বললাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হবে আমাদের বডির সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর। আমাদের নার্ভাস সিস্টেমের যে পার্টগুলো আছে, আমাদের বডির সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর কি আছে? এই স্কালের ভেতরে আছে ব্রেন এবং ভার্টিব্রাল কলামের ভেতরে আছে স্পাইনাল কর্ড, তাই তো? তাহলে এই মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, এই হচ্ছে মস্তিষ্ক, সহজভাবে আঁকলে এই ধর মস্তিষ্ক, এই মস্তিষ্ক এবং এই সুষুম্নাকাণ্ড। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড মিলে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন এবং স্পাইনাল কর্ড। ওকে, এবারে আমরা ব্রেন সম্বন্ধে কয়েকটা কথা বলবো, তাহলেই এই পাঁচটা সম্বন্ধে মোটামুটি হয়ে যাবে। ক্লিয়ার? ব্রেন এবং স্পাইনাল কর্ড। ব্রেন কোথায় থাকে এটা নিশ্চয়ই ক্লাস 11-এ বলার কোনো প্রয়োজন নেই। আমাদের আগের দিনই আমরা পড়লাম স্কেলেটাল সিস্টেমে, তাই না? ক্রেনিয়াল বোন, ফেসিয়াল বোন। তাহলে ক্রেনিয়াল বোন যে ক্রেনিয়াম তৈরি করে, ক্রেনিয়ামের ভিতরে একদম প্রোটেক্টেড, ওয়েল প্রোটেক্টেড। ক্রেনিয়ামটা আছে বলেই কিন্তু ফুটবল খেলার আবিষ্কার হয়েছে। যদি ক্রেনিয়াম না থাকতো ফুটবল খেলার আবিষ্কারই হতো না। ফুটবলে একজন হেড মারতো, সঙ্গে সঙ্গে মরে যেত, ঠিক কি না? ক্রেনিয়ামটা আছে বলেই আমাদের ব্রেনের কিছু হয় না, আমরা নিশ্চিন্তে ফুটবল খেলতে পারি। ওকে, ব্রেনকে, মানুষের মস্তিষ্ককে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। ফোর ব্রেন, মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন। ওকে, একটা ব্রেনকে যদি কারো স্কালটাকে ওপেন করে ব্রেন যদি কারোর হাতে দিয়ে দেওয়া যায়, তুই ব্রেনের যে ম্যাক্সিমাম পোর্শনটা দেখতে পাবি বাইরে থেকে, সেটা কিন্তু ফোর ব্রেন। এবং ফোর ব্রেনের মধ্যেও কিন্তু তার যে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, তাতে আমি পরে আসছি, ছবি টবি দেখাবো। তাহলে একটা হিউম্যান ব্রেনের তিনটে পার্ট: ফোর ব্রেন বা প্রোসেনসেফালন, মিড ব্রেন বা মেসেনসেফালন, হাইন্ড ব্রেন বা রম্বেনসেফালন। ওকে, তাহলে প্রোসেনসেফালন, মেসেনসেফালন এবং রম্বেনসেফালন। ফোর ব্রেনের মধ্যে কিন্তু অনেক রকমের পার্ট আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকমের পার্ট লেখা থাকে। আমরা এমনভাবে পড়বো যেটা আমাদের নিটেও কাজ চলে যাবে, আমাদের সেমিস্টারেও কাজ চলে যাবে। তো এইভাবে কিন্তু ভাগ করা আছে আমাদের মোটামুটি এনসিইআরটিতে, তাই আমি ওটাই পড়াচ্ছি, বাকি এর বাইরে জানতে হবে না। ফোর ব্রেনের মধ্যে দেখ, আমরা ক্লাস 10-এ পড়েছিলাম টেলেনসেফালন, ডায়েনসেফালন, মনে আছে? তাহলে আমরা কিন্তু অন্যরকমভাবে পড়েছিলাম, এখন আমরা এটাই জানবো, আমাদের নিটেও কাজ চলে যাবে। ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্কে আমরা দেখতে পাবো সেরিব্রাম, মানে গুরু মস্তিষ্ক। সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, যেটা বললাম আমি, যদি তোর হাতে একটা মানুষের ব্রেন রাখা যায়, তুই ব্রেনটার বাইরে থেকে যত অংশ দেখবি তার হয়তো 80% বা 90%টাই হচ্ছে গুরু মস্তিষ্ক। খালি পিছন দিকে সামান্য একটা গোল মতো পার্ট দেখবি লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। বেশিরভাগ যে পোর্শনটা সেটাই কিন্তু আমরা দেখতে পাবো গুরু মস্তিষ্ক। তাহলে সেরিব্রাম এটা কিন্তু ফোর ব্রেনের পার্ট বা অগ্র মস্তিষ্কের পার্ট। তাহলে অগ্র মস্তিষ্কের মধ্যে সেরিব্রাম, ডায়েনসেফালন এবং অলফ্যাক্টরি লোব। আমরা কিন্তু এই অলফ্যাক্টরি লোবটার নাম ক্লাস 10-এ পড়িনি, আমরা পড়েছিলাম টেলেনসেফালন, ডায়েনসেফালন, তাই না? ওকে, ডায়েনসেফালনের মধ্যে আবার তিনটে পার্ট: এপিথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আমরা কিন্তু এপিথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস অনেক কিছু পড়েছিলাম। তো আমাদের তিনটে জানলেই হবে: এপিথ্যালামাস, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। তাহলে ব্রেনকে হাতে নিলে আমরা ম্যাক্সিমামটাই দেখবো অগ্র মস্তিষ্ক, আর আমরা দেখতে পাবো ওই পশ্চাৎ মস্তিষ্কের পার্টটা হয়তো সামান্য পন্স এবং মিডল অবলঙ্গাটা, মানে অগ্র আর পশ্চাৎটাই দেখা যাবে। মিড ব্রেন কিন্তু তুই যদি বাইরে থেকে একটা ব্রেনকে দেখিস, তাকে না কাটিস, তুই কিন্তু মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেনের কোনো পার্ট দেখতেই পাবি না। মিড ব্রেনটা হচ্ছে ব্রেনের সব থেকে সংক্ষিপ্ত অঞ্চল, সব থেকে ছোট অংশ। তার মধ্যে কোন কোন পার্ট দেখবো? একটা দেখবো হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, চারটে এরকম গোল গোল লোব দেখতে পাবো, যাদেরকে বলা হয় কলিকিউলাস বা অপটিক লোবস। আমি আসছি একটু পরে। ওকে, এরকম পার্টটা ধর এই গেছে, এখানে দুটো নার্ভ ট্র্যাক যায়, এই একটা দুটো নার্ভ ট্র্যাক যায়, আর এদিকে এরকম গোল গোল
চারটে লোব থাকে। ওকে, একে বলা হয় কর্পোরা কোয়াড্রিজেমিনা বা চারটে বলা হয় কলিকিউলাস। এর মধ্যে ওপরে দুটোকে বলা হয় সুপিরিয়র কলিকিউলাস, নিচেরগুলোকে বলা হয় ইনফেরিয়র কলিকিউলাস। ইনফেরিয়র কলিকিউলাস, ওপরের গুলো সুপিরিয়র কলিকিউলাস। ওকে, লাইট রিফ্লেক্স, সাউন্ড রিফ্লেক্স এগুলোকে কন্ট্রোল করে। তো খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে ব্রেনের মধ্যে সব থেকে লেস ইম্পর্টেন্ট পার্ট, মানে কোনো অংশেই লেস ইম্পর্টেন্ট না, আমাদের পড়ার জন্য আমাদের সিলেবাসের ক্ষেত্রে বা পরীক্ষার রেসপেক্টে কোনটা লেস ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মিড ব্রেন। ব্রেনের কোনো অংশই লেস ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে মিড ব্রেনের দুটো পার্ট, একটা হচ্ছে অপটিক লোবস বা কর্পোরা কোয়াড্রিজেমিনা, যার মধ্যে চারটে থাকে কলিকিউলাস। ওপরের দুটোকে বলা হবে সুপিরিয়র কলিকিউলাস, নিচের দুটোকে ইনফিরিয়র কলিকিউলাস। এবং সামনের দিকের যে এই পার্টটা আমি আঁকলাম, যার মধ্যে দুটো ট্র্যাক থাকে, নার্ভাস ট্র্যাক থাকে, একে বলা হয় ক্রুরা সেরিব্রি বা সেরিব্রাল পেডাঙ্কেল। ক্রুরা সেরিব্রি বা সেরিব্রাল পেডাঙ্কেল। ওকে, তাহলে মিড ব্রেনের দুটো পার্ট, অপটিক লোব এবং সেরিব্রাল পেডাঙ্কেল হয়েছে। হাইন্ড ব্রেন কোন পার্টটা? হাইন্ড ব্রেন হচ্ছে যে ব্রেন আমি আঁকলাম সহজ করে, যে এই মনে করো একটা ব্রেন, এই যে পার্টটা আমি আঁকছি, এই পার্টটা হচ্ছে হাইন্ড ব্রেন। এই পার্টটা মানে কোন পার্টটা? কালার করে দিই আমি, এই পার্টটা হচ্ছে হাইন্ড ব্রেন, এইটুকু। এর মধ্যে এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। ওকে, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। ক্লিয়ার? আর একটু ক্লিন করে আঁকি আমি, অগ্র মস্তিষ্ক বাদ দিই, এই এখান থেকে কিন্তু কি শুরু হয়ে যাচ্ছে? এটা কিন্তু স্পাইনাল কর্ড শুরু হয়ে যাচ্ছে, আমি রাখলাম না। তাহলে এটা কি? এটা হচ্ছে পন্স। এটা কি? সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক। এটা কি? মেডুলা অবলঙ্গাটা। তাহলে ব্রেনের কোন অংশ থেকে স্পাইনাল কর্ড সৃষ্টি হয়? মেডুলা অবলঙ্গাটা থেকে। মেডুলা অবলঙ্গাটা ব্রেনের কোন অংশের পার্ট? হাইন্ড ব্রেন, পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে ব্রেনের ছবি। এবারে ব্রেন হোক বা স্পাইনাল কর্ড হোক, মানে এই এই ব্রেন হোক বা স্পাইনাল কর্ড হোক, কথা বললে হবে না, ব্রেন হোক বা স্পাইনাল কর্ড হোক, ব্রেন বা স্পাইনাল কর্ড মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে কিন্তু একটা কাভারিং থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে একটা কাভারিং থাকে, কথা কিন্তু বেশি হচ্ছে আবার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে একটা কাভারিং থাকে, এই কাভারিংটার নাম হচ্ছে মেনিনজেস। এই কাভারিং এর নাম হচ্ছে মেনিনজেস। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি মস্তিষ্কের আবরণীর নাম কি? মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস। কিন্তু মেনিনজেস শুধুমাত্র মস্তিষ্কের আবরণী না, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পুরোটারই কিন্তু আবরণ মেনিনজেস। এবং এই মেনিনজেস একটা ত্রিস্তরীয় পর্দা, তার বাইরে, মাঝখানে এবং ভেতরে তিনটে লেয়ার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। মনে আছে? একদম আউটার মোস্ট লেয়ারটা হচ্ছে ডুরা ম্যাটার, তারপরে অ্যারাকনয়েড ম্যাটার, ইনার মোস্টটা হচ্ছে পায়া ম্যাটার। তাহলে ব্রেন বা স্পাইনাল কর্ডের একদম কন্ট্যাক্টে কে লেগে আছে? পায়া ম্যাটার। ডুরা ম্যাটার বাইরে, অ্যারাকনয়েড ম্যাটার মাঝখানে, একদম ভিতরে পায়া ম্যাটার। ক্লিয়ার? তাহলে দেখ, এটা একটা মানুষের ব্রেন। তাহলে মানুষের ব্রেনটাকে তুই যদি বাইরে থেকে দেখিস, ধর এই ব্রেনটা মনে কর আমার ব্রেন, তাহলে এটা কোন ভিউ? ল্যাটারাল ভিউ, তাই তো? লেফট ল্যাটারাল ভিউ। এদিকে ধর ক্যামেরাটা মনে কর এখানে সেট করা আছে, তাহলে এখানে ক্যামেরা সেট করলে যদি স্কালটা না থাকতো, তাহলে ছবি তুললে এরকম ছবি আসবে। দেখ, এই ছবির মধ্যে তুই ব্রেনে যে পার্ট দেখতে পাচ্ছিস, তার কি বললাম, তার ম্যাক্সিমামটাই হচ্ছে ফোর ব্রেন। এই এতখানি পুরোটাই ফোর ব্রেন। এবং এই পোর্শন দেখতে পাচ্ছিস যেটা, এটা হচ্ছে হাইন্ড ব্রেন। তুই কিন্তু বাইরে থেকে মানুষের মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেনের কোনো পার্ট দেখতে পাবি না। মিড ব্রেন দেখা সম্ভব যদি ব্রেনটাকে কাটা হয়। যদি আমি একে এরমভাবে কাটি, এরমভাবে কাটলে কিন্তু এই ছবি, তাই না? ওরমভাবে কাটা হলো বলে এই ছবি, ঠিক তো? তাহলে এই ছবির মধ্যে কিন্তু দেখ সেই একই, এই জায়গাটা পুরোটাই ফোর ব্রেন, এই মাঝখানে ধর এইখানটা ছোট্ট একটা অংশ মনে কর এইটুকু, এটা হচ্ছে মিড ব্রেন ধরে নে। তারপরে কিন্তু এটা কি দেখ, পন্স, এটা কি লঘু মস্তিষ্ক, এটা কি মেডুলা অবলঙ্গাটা, তারপর কে শুরু হয়ে গেছে? স্পাইনাল কর্ড। ক্লিয়ার?
বোঝা গেছে? এবারে আমরা যদি ফোর ব্রেন নিয়ে কথা বলি, ফোর ব্রেনটার তো সাইড ভিউতেই বুঝে গেলি, ফোর ব্রেনকে বা ব্রেনের সাইড ভিউ তো বুঝে গেলি, ক্যামেরাটা এখানে রাখা থাকলে সেই ছবিটা উঠবে এরকম। এবার তুই যদি ক্যামেরাটাকে মাথার ওপরে নিয়ে যাস, টপ ভিউ, মাথার ওপরে নিয়ে গেলে সেই ছবি কেমন হবে? মাথার ওপরে নিয়ে গেলে কিন্তু সেই ছবিটা হবে এরকম ধরনের। ওকে, মানে ওপর দিয়ে ছবি তুললে কিন্তু আমরা এরকম জিনিস দেখতে পাবো। এবং ব্রেনের মধ্যে তো আমরা জানি যে বাইরে থেকে আমরা অসংখ্য খাঁজ এবং ভাঁজ দেখবো, যাকে সালকাস এবং গাইরাস বলে, তাই না? দেখ অসংখ্য খাঁজ ভাঁজ। তো ওপর দিয়ে ক্যামেরা রাখলে ছবি তুললে কিন্তু ব্রেনের ছবি এরকম হবে, তাই না? তাহলে এই মাঝখানে একটা কিন্তু গভীর খাঁজ থাকে, দুভাগে ভাগ হয়, এই দুটোকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। কি বলে? সেরিব্রাল হেমিস্ফিয়ার। কথা বলিস না। সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে হচ্ছে গুরু মস্তিষ্কের গোলার্ধ, ডান দিকে একটা গোলার্ধ, বাঁ দিকে একটা গোলার্ধ। ওকে, ডান দিকে একটা গোলার্ধ, বাঁ দিকে একটা গোলার্ধ। ক্লিয়ার? এবারে এই যে এক একটা গোলার্ধ, এই এক একটা গোলার্ধর যদি আমি এই ল্যাটেরাল ভিউ দেখি বা সাইড ভিউ দেখি, তাহলে সেই ছবিতে এই ছবি, এই তো, এটা কিন্তু আবার সাইড ভিউ। এর মধ্যে কিন্তু আবার এইখানে একটা গভীর খাঁজ থাকে, এইখানে একটা গভীর খাঁজ থাকে, এবং এই খাঁজটাও কিন্তু বেশ গভীর। দেখ এই এতগুলো খাঁজ থাকার ফলে এই গভীর খাঁজগুলোকে বলা হয় সালকাস। এই সালকাসগুলো থাকার ফলে এই ছবিটা তো এখানে ক্যামেরা রাখার ফলে, তাহলে এই যে সেরিব্রামটা, এটা সেরিব্রামের কোন হেমিস্ফিয়ার, লেফট না রাইট? লেফট হেমিস্ফিয়ার, তাই না? ওপর থেকে ছবি তুললে গুরু মস্তিষ্কের ডান গোলার্ধ, রাইট হেমিস্ফিয়ার, আর লেফট হেমিস্ফিয়ার, এটা আমার এখানে ক্যামেরা রেখেছি, তার লেফট হেমিস্ফিয়ারের ছবি। এর মধ্যে এই তিনটে সালকাস, তিনটে বড় বড় সালকাস আছে। তিনটে সালকাস থাকার ফলে দেখ তো এই এক একটা হেমিস্ফিয়ারে কটা চেম্বার হলো? 1 নম্বর চেম্বার, 2 নম্বর চেম্বার, 3 নম্বর চেম্বার, 4 নম্বর চেম্বার। ফ্রন্টাল, এটার নাম ফ্রন্টাল, এটার নাম প্যারাইটাল, এটার নাম অক্সিপিটাল, এটার নাম টেম্পোরাল। একে বলা হয় চেম্বার্স বা লোবস বলা হয়। তাহলে গুরু মস্তিষ্কের যে দুটো গোলার্ধ, ডান গোলার্ধ বাম গোলার্ধ, প্রত্যেকটা গোলার্ধে কটা করে লোব? 4টে করে। কি কি নাম? ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল। ওকে, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল। এই সালকাসটার নাম হচ্ছে সেন্ট্রাল সালকাস। মনে থাকবে, মনে রাখতে পারলে রাখবি, না ভুলে যা। সেন্ট্রাল সালকাস এটা, এটা হচ্ছে ল্যাটেরাল সালকাস। এই সালকাসটার নাম হচ্ছে সেন্ট্রাল সালকাস। লিখবো কোথায়? জায়গা পাচ্ছি না, এখানে লিখছি। এই যে সেন্ট্রাল সালকাস, এইটা, এখানে স্টার দিলাম, এখানে স্টার দিয়ে লিখলাম। এটাকে বলা হয় ল্যাটেরাল সালকাস, ল্যাটেরাল সালকাস। এই সালকাসটা এদিকে, এই সালকাসটা দেখ প্যারাইটাল লোব আর অক্সিপিটাল লোবকে পৃথক করেছে না? এর নাম হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস। এটা ইজি আছে, প্যারাইটো অক্সিপিটাল সালকাস। আবার বলি, প্রথম কথা হচ্ছে গুরু মস্তিষ্কের মাঝ বরাবর একটা গভীর খাঁজ আছে, যাকে বলে মেডিয়ান ফিশার। কি বলে এটাকে? এটাকে বলে মেডিয়ান ফিশার। লেখার জায়গায় খুঁজে পাচ্ছি না। মেডিয়ান ফিশার। তাহলে গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের মাঝ বরাবর মেডিয়ান ফিশার থাকায় গুরু মস্তিষ্ক দুটো গোলার্ধে বা দুটো হেমিস্ফিয়ারে বিভক্ত। রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। প্রত্যেকটা হেমিস্ফিয়ারে আবার 3টে করে সালকাস আছে। 3টে করে সালকাস থাকার জন্য এক একটা সেরিব্রাল হেমিস্ফিয়ারে 4টে করে লোব। ওকে, লোবগুলোর নাম একদম ইজি, সেই যেমন হাড়গুলোর নাম পড়েছে না, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্ফেনয়েড, এথময়েড। তাহলে এখানে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল। ক্লিয়ার? এবার 4টে লোব তৈরি হয়েছে 3টে সালকাসের জন্য। এই সালকাসটার নাম কি? সেন্ট্রাল সালকাস। এটার নাম কি? ল্যাটেরাল সালকাস। এটার নাম কি? প্যারাইটো অক্সিপিটাল সালকাস। প্যারাইটো অক্সিপিটাল সালকাস। ক্লিয়ার? এবারে
রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, তাই না? তুই যখন বাইরে থেকে ছবি দেখবি তুই কিন্তু, ছবিটা কি আছে পরের স্লাইডে, এটা মনে কর, ধর রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, কথা বলবি না, দেখ রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, কোনো কানেকশন আছে দেখতে পাচ্ছিস না, কিন্তু কানেকশন থাকে ভেতরের দিকে, নার্ভ ফাইবার দিয়ে কিন্তু দুটো যে হেমিস্ফিয়ার যুক্ত, তার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এবার এই কর্পাস ক্যালোসাম দেখার জন্য তোকে কিন্তু এটাকে কাটতে হবে এরমভাবে, এরমভাবে কাটলে যে ছবি পাবি সেই ছবিটা হচ্ছে এই ছবিটা, এইটা হচ্ছে কর্পাস ক্যালোসাম, বুঝতে পেরেছিস? তাহলে কর্পাস ক্যালোসাম হচ্ছে গুরু মস্তিষ্কে যে দুটো গোলার্ধর যে যোজক, তার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। ক্লিয়ার? তাহলে কর্পাস ক্যালোসাম বাইরে থেকে দেখতে পাবি না, তুই যদি ব্রেনটা সেকশন করিস তখন কিন্তু ভেতর দিকে দেখতে পাবি। ওকে, ক্লিয়ার? হুম, এইটা প্যারাইটো অক্সিপিটাল সার্কাস, এইটা না, এটা টাচ করে না, একটু গ্যাপ থাকে। কোনটা বলা হয় ওপর দিকে নিচের দিকে বলে, কিন্তু ওটা এক না। হয়েছে? এগোলাম। তাহলে ক্যামেরা এই সাইডে রাখলে কেমন ছবি হবে বুঝতে পেরেছিস? ক্যামেরা এইখানটা রাখলে কেমন ছবি হবে বুঝতে পেরেছিস? এবার যদি এই টোয়াল সরিয়ে ক্যামেরা নিচের দিকে রাখা হতো, নিচের দিক থেকে ব্রেনের ছবিটা নেওয়া হতো, তাহলে কিন্তু আমরা অগ্রমস্তিষ্কের একটা পার্ট দেখতে পেতাম। ওকে, তাহলে কিন্তু ফোর ব্রেনের আমরা একটা পার্ট দেখতে পাবো যার নাম হচ্ছে অলফ্যাক্টরি লোব। দেখ তো, যদি নিচের দিকে ক্যামেরা রাখা হয় তাহলে ছবিটা এরকম হবে না? নিচের দিকে এই দেখ, এগুলো হচ্ছে অলফ্যাক্টরি লোব, এই পার্টগুলো। ওকে, তাহলে অলফ্যাক্টরি লোব কিন্তু তুই ল্যাটারাল ভিউতেও দেখতে পাবি না, তুই টপ ভিউতেও দেখতে পাবি না। যদি নিচের দিক থেকে দেখা হয় ব্রেনের, তখন কিন্তু আমরা ফোর ব্রেনে এই অলফ্যাক্টরি লোব দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে ফোর ব্রেন বুঝে গেছিস। মিড ব্রেন সম্বন্ধেও বলা হয়েছে, বাইরে থেকে কিচ্ছু দেখতে পাওয়া যাবে না, সেকশন করলে তবে দেখতে পাওয়া যাবে, একদম সংক্ষিপ্ত ন্যারো একটা রিজিয়ন যার মধ্যে দুটো পার্ট, তাই তো? কেমন দেখতে? এরকম। আর এখানে এই চারটে কলিকিউলাস, এখানে দুটো নার্ভ ফাইবার বা নার্ভ ট্র্যাক্ট যায়। এটা নিয়ে খুব একটা বলার কিছু নেই। তারপরেই হচ্ছে এই চলে এলো পন্স, এই চলে এলো লঘু মস্তিষ্ক, এই চলে এলো মেডুলা অবলঙ্গাটা, এই চলে গেল স্পাইনাল কর্ড। আমার ব্রেন কিন্তু এত অবধি। তাহলে এটা হচ্ছে পন্স, এটা সেরিবেলাম, আর লিখলাম না আমি, এটা মেডুলা অবলঙ্গাটা। ক্লিয়ার? হয়েছে? ছোটবেলায় আমরা পড়েছি না গুরু মস্তিষ্কের কাজ কি? বুদ্ধি, চিন্তা, স্মৃতি, তাই না? বিভিন্ন স্নায়বিক আবেগগুলো নিয়ন্ত্রণ করা। লঘু মস্তিষ্কের কাজ কি? দেহের ভারসাম্য রক্ষা করা। হাইপোথ্যালামাসের কাজ কি? দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, হরমোন ক্ষরণ করা। তো এই ব্রেনের যে মেন পার্টগুলো, তার দুটো একটা করে ফাংশন পড়ে নিবি, তাহলেই হবে। ক্লিয়ার? চলে আসছি আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড নিয়ে বলার কিচ্ছু নেই। স্পাইনাল কর্ড শুরু হয় তাহলে ব্রেনের যে এন্ড পার্ট অর্থাৎ মেডুলা অবলঙ্গাটা, সেখান থেকে কিন্তু লম্বা ও নেমে আসছে আমাদের ভার্টিব্রাল কলাম থেকে, কলামের ভেতর দিয়ে, এবং শেষ হয় মোটামুটি লাম্বার, ফার্স্ট লাম্বার যেখানে হয়েছে আমাদের কোষেরুকা ভার্টিব্রি, মোটামুটি কিন্তু সেই অঞ্চলেই শেষ হয়। এবং স্পাইনাল কর্ডের যে এন্ড পোর্শনটা তাকে বলা হয় কোনাস মেডুলারিস। এই টার্মটাও আমরা জানি, কোনাস মেডুলারিস, একদম স্পাইনাল কর্ডের এন্ড পোর্শনটা। এবং যেটা আমি শিখিয়েছি যে স্পাইনাল কর্ডেও কিন্তু আবরণ আছে যার নাম মেনিনজেস। ক্লিয়ার? স্পাইনাল কর্ডের কাজ নিশ্চয়ই এই বয়সে এসে বলতে হবে না, ছোটোবেলায় আমরা পড়েছিলাম। এর অনেক রকমই কাজ করে, দেহের বিভিন্ন অংশের সঙ্গে ব্রেনকে কানেক্ট করে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি, যেটা আমরা পড়ে আসি, মানে আমাদের পড়ার দিক থেকে ইম্পর্টেন্ট, কোনটা? প্রতিবর্ত ক্রিয়া মনে আছে? রিফ্লেক্স অ্যাকশন। তাহলে রিফ্লেক্স অ্যাকশন কে কন্ট্রোল করে? স্পাইনাল কর্ড, তাই না? ওকে, এবার হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেন, স্পাইনাল কর্ড বুঝে গেছি। এবার হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম কেন নামকরণ করা হয়েছে? কারণ
এটা আমাদের দেহের একদম প্রান্ত পর্যন্ত বিস্তৃত। ওকে, দেহের প্রান্ত পর্যন্ত বিস্তৃত বলে একে আমরা বলি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম কিন্তু তৈরি হয় 12 জোড়া 12 pairs of cranial nerves, 12 pairs of cranial nerves এবং 31 pairs of স্পাইনাল নার্ভস। তাহলে 12 জোড়া করোটীয় স্নায়ু এবং 31 জোড়া সুষুম্নীয় স্নায়ু নিয়ে কিন্তু আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম তৈরি হয়। ওকে, ক্রেনিয়াল নার্ভের নামগুলো মনে রাখা উচিত। অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, কথা হবে না আস্তে আস্তে, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, তাই তো? তাহলে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের নাম কি? 1 নম্বর অলফ্যাক্টরি, 2 নম্বর অপটিক, 3 নম্বর অকিউলোমোটর, 4 নম্বর ট্রক্লিয়ার, 5 নম্বর ট্রাইজেমিনাল, 6 নম্বর অ্যাবডুসেন্স, 7 নম্বর ফেসিয়াল, 8 নম্বর অডিটরি, 9 নম্বর গ্লসোফ্যারিঞ্জিয়াল, 10 নম্বর ভেগাস, 11 নম্বর স্পাইনাল অ্যাক্সেসরি, 12 নম্বর হাইপোগ্লসাল। সেন্সরি মোটর মিশ্র, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জোড়া। ও, এই জন্য গন্ডগোল হয়ে গেছে, এইটা মিস করে গেছি দাদা, এইটা ছোট্ট লিখেছি এখানে মিস করে গেছি, এরপর এটা লিখে দিয়েছি। ওকে, এবার এর মধ্যে কে সেন্সারি, কে মোটর, কে মিক্সড, কিরকম মনে রাখবো? সেন্সারি মোটর মিশ্র সেন্সারি মিশ্র মোটর। এবার যে মনে রাখতে পারবি রাখবি, যে পারবি না রাখবি না। ওকে, এত কথা বললে হবে না। আমি কি বললাম? কথা বললে দেখবি নিজে যখন ক্লাসটা বাড়িতে রিপিট করবি, হতেই পারে পরীক্ষার আগের দিন, তখন নিজেরই বিরক্তিকর লাগবে, সত্যি ক্লাসে কিরকম ফালতু বকি, কোনো মানে নেই। চুপ করে শোন, মনে রাখতে পারলে রাখবি, নইলে রাখবি না। এবং ভগবান তোদের সহায়, 12 জোড়া মনে রাখতেই এত এরকম লাফালাফি করছিস, 31 জোড়া মনে রাখতেই কী করতে হতো? তাই ভগবান কি করেছে? সবাইকে মিশ্র করে দিয়েছে। 31 জোড়া করোটীয় সুষুম্নীয় স্নায়ু, প্রত্যেকে মিশ্র। ওকে, আবার তোদের ভগবান আরেকটা সুবিধাও করেছে যে 31 জোড়ার নাম দেয়নি। ঠিক যেমন কোষেরুকা ভার্টিব্রির নাম মনে আছে? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। এরও তাই, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। কত জোড়া কে বলতে পারবি? 8 জোড়া, 12 জোড়া, 5 জোড়া, 5 জোড়া, 1 জোড়া, 8 12 5 5 1 হয়েছে 31। দেখ তো 31 পেয়ার্স হয়েছে।
কথা বললে হবে না, এই কথা হবে না। হয়েছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। সার্ভাইকাল ভার্টিব্রি কটা? সার্ভাইকাল ভার্টিব্রি কটা? আগের দিনই তো বললাম, কি রে, সাতটা না? তাহলে সার্ভাইকাল ভার্টিব্রি 7টা মনে কর, তাই তো? এই মনে কর, একটা, এই দুটো, এই 3টে, এই 4টে, এই 5টা, এই 6টা, এই 7টা। সার্ভাইকাল স্পাইনাল নার্ভ 8 জোড়া, তাই তো? এখান দিয়ে তো স্পাইনাল কর্ড নেমে গেছে এর ভেতর দিয়ে, তাই তো? আরও গেছে, এই দেখ, এই 1 জোড়া, এই 2 জোড়া, এই 3 জোড়া, এই 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া। এরমভাবে পর নেমে গেছে। একদম ইজি ব্যাপার, কিচ্ছু নেই। ক্লিয়ার? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। 8, 12, 5, 5, 1, মোট তো 31। 8 আর 12, 20, 5, 5, 10, 30, 1, 31 হয়েছে। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বুঝে গেছিস। কেন পেরিফেরাল? কারণ বডির পেরিফেরি, প্রান্ত পর্যন্ত বিস্তৃত। উৎপত্তি কোত্থেকে হয়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কোন কোন অর্গান? ব্রেন এবং স্পাইনাল কর্ড, তাই না? ব্রেন থেকে বেরোচ্ছে মানে কোন নার্ভ? ক্রেনিয়াল নার্ভ। ব্রেন থেকে বেরোলে কেন ক্রেনিয়াল নার্ভ? ভাবা উচিত ব্রেনিয়াল নার্ভ। ব্রেন কোথায় থাকে? ক্রেনিয়ামের মধ্যে, তাই ক্রেনিয়াল নার্ভ। ওকে, ক্লিয়ার? এগোবো? এস মানে সেন্সারি, সংজ্ঞাবহ। সেন্সারির বাংলা হচ্ছে সংজ্ঞাবহ। মোটর মানে হচ্ছে আজ্ঞাবহ, আর মিক্সড মানে হচ্ছে মিশ্র। ওকে, সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, মিশ্র। এগোবো? ওকে, এইবারে আসল জিনিস, এটা সম্বন্ধেও আমাদের বুঝতে খুব একটা মাথা ঘামাতে হবে না, কারণ এর বেসিক নলেজ কিন্তু আমি ওই মাসেল কন্ট্রাকশন পড়ানোর দিন বুঝিয়ে দিয়েছিলাম। রেস্টিং মেমব্রেন, থ্রেশহোল্ড পোটেনশিয়াল, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, মনে আছে তো? যে ওই ক্লাস করেছিস তার আজকে বুঝতে 5 মিনিটে সময় লাগবে না। খালি মুখ বন্ধ রাখতে হবে, হাসাহাসি করলে হবে না, চুপ করে শোন। জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, স্নায়বিক উদ্দীপনা সৃষ্টি এবং পরিবহন। সৃষ্টি হবে এবং একজনের মাধ্যমে পরিবাহিত হবে। ওকে, স্নায়বিক উদ্দীপনা হলো এক প্রকারের তড়িৎ প্রবাহ বা তড়িৎ বিভব, যা নিউরনের কোষ পর্দার বাইরে ও ভিতরে, বাইরে ও ভিতরে হবে, হ্যাঁ ওটা স্পেস দিয়ে হবে, বাইরে ও ভিতরে বিভিন্ন আয়নের বন্টনের পরিবর্তনের ফলে উৎপন্ন হয় এবং যা ডেনড্রন থেকে কোষ দেহ হয়ে একজন বরাবর পরিবাহিত হয়। ডেনড্রন থেকে সেল বডি হয়ে একজন বরাবর পরবর্তী নিউরনে যাবে। এই হচ্ছে বেসিক মেকানিজমটা। কি হয় না হয় আমি আসছি। ওকে, ওকে, আমাদের ছোটবেলায় মানে মাধ্যমিকটাকে ছোটবেলা বলাই ভালো। মাধ্যমিকে একটা প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্কের ছবি ছিল। সেই ছবিটা আমাদের মনে আছে? সেই ছবিটা অনেকটা, দেখতো অনেকটা এই ধরনের ছিল না? অনেকটা এই কথা বললে কিন্তু হবে না। সেই ছবিটা অনেকটা এই ধরনের ছিল।
এখানটা মনে কর সেই স্কিন ছিল না, ত্বকের ছবি। এই এই ছবিটা কেন বলছি, এর সিগনিফিকেন্সটা বোঝ, বোকার মতো কথা বলিস না। দেখ ছবিটা আমাদের মনে কর, এটা ছিল গ্রাহক। এই গ্রাহক থেকে এরকম দেখাতো না, এরকম একটা নিউরন আসছে, এইখানটা একটা এরকম কোষ দেহ থাকতো না, মনে আছে? এখানে গিয়ে আবার এখানে এরকম। তাহলে এই নিউরনটা, এই যে রিফ্লেক্স আর্কের মধ্যে এই যে নিউরনটার ছবি আমি আঁকলাম এখন, দেখে বলতো এটা কোন নিউরন? এর মধ্যে কোনটার সঙ্গে মিল পাচ্ছি? সিউডো ইউনিপোলার না? তাহলে সিউডো ইউনিপোলার নিউরন আমরা কোথায় দেখতে পাই? সেন্সারি নার্ভে, তাই না? সিউডো ইউনিপোলার নিউরন আমরা দেখতে পাই আমাদের সেন্সারি নার্ভে, ঠিক তো? এটা হচ্ছে সেন্সারি নিউরন, সিউডো ইউনিপোলার। এখানে কোন নিউরন থাকবে? অ্যাডজাস্টার নিউরন, তাই না? তাই তো। তারপরে এখানে কোন নিউরন থাকবে? এখানে কি থাকতো? এটা মাসেলের ছবি থাকতো না, এফেক্টার। এটা হচ্ছে রিসেপ্টার, এটা তো স্কিন, রিসেপ্টার রিসিভ করছে, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গেল, এই রেসপন্স এলো, এটা তার মাসেলের ছবি, এফেক্টার। তাহলে এটা হচ্ছে সেন্সারি নিউরন, মাঝখানে অ্যাডজাস্টার নিউরন, তারপরে মোটর নিউরন। তাহলে অ্যাডজাস্টার নিউরন বা মোটর নিউরন কোন ধরনের নিউরন? অ্যাডজাস্টার নিউরন বা মোটর নিউরন এরা কোন ধরনের নিউরন? সিউডো ইউনিপোলার? কোন পোলার? দেখি রে, বল কনফিডেন্টলি। মাল্টিপোলার। তাহলে সিউডো ইউনিপোলার নিউরন কোন নিউরন? সেন্সারি নিউরন। ওকে, ক্লিয়ার? যা, সেন্সারি নিউরন মানে ধর যার একটা প্রান্ত স্কিনে হতেই পারে। সেল বডিটা কোথায় আছে? সেল বডিগুলো যেখানে একত্রিত, এটা গ্যাংলিয়া বলা হয় না? একে বলা হয় ডরসাল রুট গ্যাংলিয়া। এখন না জানলেও চলবে, ডরসাল রুট গ্যাংলিয়া বাদ দে। এই যে সেন্সারি নার্ভটা আসছে, গেছে ভেতরের দিকে, তাহলে এই নিউরনটাতেই এখানে উদ্দীপনা সৃষ্টি হয়েছে ধরে নে, এখানে উদ্দীপনাটা সৃষ্টি হলো এবং উদ্দীপনাটা পরিবাহিত হয়ে গেল। ওকে, ক্লিয়ার তো? এবার আমি যাচ্ছি, দেখ ভালো করে মেকানিজম, কিভাবে এই উদ্দীপনা সৃষ্টি হবে এবং পরিবাহিত হবে। ওকে, আমি ঠিক ছবিটাকে উল্টে দিচ্ছি। মনে কর এই হচ্ছে সেল বডিটা, এই সেল বডির এই পার্টটা যেটা কিনা ওই স্কিনের মধ্যে আছে, যেটা কিনা স্কিনের দিকে আছে, মানে কোন দিক? এটা রিসেপ্টরের দিক। এই দিকটা মনে কর গেছে ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে। বড় করে আঁকলাম এবং দেখতে বদখত হয়েছে যাতে বুঝতে পারিস, বড় না করলে বুঝতে পারবি না। ক্লিয়ার? এটা সেল বডি। আমার তো এখন সেল বডি নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তাহলে মনে কর এই যে নিউরন তো বিশাল লম্বা হয়, এই কথা বললে কিন্তু রেগে যাব, কথা বললে হবে না। এই অংশটাকে আমি কয়েকটা রিজিয়ানে ভাগ করছি। মনে কর এটা রিজিয়ান 1, এটা রিজিয়ান 2, এটা রিজিয়ান 3, এটা রিজিয়ান 4, এটা রিজিয়ান 5। মনে কর নার্ভ ইম্পালসটা শুরু হবে এখানে, জেনারেশনটা এখানে হবে, তারপর আস্তে আস্তে প্রোপাগেট করবে। নার্ভ ইম্পালস জেনারেশন মানে সূচনা হবে, তৈরি হবে, তৈরি একটা পয়েন্টে হবে, ধর এই 1 নম্বর পয়েন্টে তৈরি হলো, তারপর 1 থেকে 2 যাবে, 2 থেকে 3 যাবে, 3 থেকে 4, 4 থেকে 5, এরকম করতে করতে যাবে। তাহলে নার্ভ ইম্পালস জেনারেশন অ্যান্ড প্রোপাগেশন, উৎপত্তি এবং তার প্রবাহ। ক্লিয়ার? ওকে, এই পুরো সেল মেমব্রেন জুড়ে, পুরো এই নিউরনের যে মেমব্রেন জুড়ে বিভিন্ন রকমের আয়ন চ্যানেল থাকে, বিভিন্ন রকমের আয়ন চ্যানেল। আপাতত আমি 2-1টা চ্যানেলের নাম বলছি। মনে কর একটা চ্যানেল যার নাম হচ্ছে, ধর এই যে আমি লাইট গ্রিন দিয়ে আঁকছি, কচি কলা পাতা, এই চ্যানেলগুলোর নাম মনে কর, কথা বললে কিন্তু হবে না, এই চ্যানেলটার নাম মনে কর স্টিমুলাস সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। মনে থাকবে? ওকে, এই মনে কর আরেক ধরনের চ্যানেল যা সংখ্যায় প্রচুর থাকে, ধরে রাখ প্রচুর থাকে এবং পুরো সব জায়গাতেই আছে। সব চ্যানেলে কিন্তু সব জায়গাতে আছে, আমি এক জায়গায় আঁকছি মানে এই না শুধুমাত্র এখানে আছে, সব চ্যানেলই সব জায়গাতে আছে। এর নাম মনে কর ভোল্টেজ সেন্সিটিভ
সোডিয়াম চ্যানেল। ওকে, এই পার্পেল চ্যানেল এর নাম মনে কর, দেখ এতবার বলার পরেও কথা বলে যাচ্ছিস, কিরকম ইরিটেটিং তোরা। ক্লাস থেকে বের করে দেবো, তখন সব হাসি বেরিয়ে যাবে। ভোল্টেজ সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল, আরেকটা আঁকছি, ভাবে আঁকি। এই চ্যানেলটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প বা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, বা আরো ভালো করে বলতে পারিস 3 সোডিয়াম 2 পটাশিয়াম এটিপিএস। ওকে, এই চারটের নাম জানলেই আমাদের কাজ চলেও বেশি হয়ে যাবে। পুরো ব্যাপারটা বুঝবি, এখন একটুও টোকার ধান্দা করবি না, আগে বুঝে নে, তাহলে দেখবি তোকে আর আমার ছবি টুকতে হচ্ছে না, তুই নিজেই মনে করে করে নিজেই ছবি বানিয়ে নিতে পারছিস। কিন্তু বোঝ, আর না বুঝলে এখন টুকেও কোনো লাভ নেই, সহজ জিনিস বোঝ। এখন মনে কর এই নিউরনটার মধ্যে দিয়ে কোনো রকমের কোনো উদ্দীপনা পরিবাহিত হচ্ছে না, অর্থাৎ এই নিউরনটা এখন রেস্টিং অবস্থায় আছে। রেস্টিং অবস্থায় থাকাকালীন এই বাইরের যে ফ্লুইড, তাকে বলতেই পারি আমি এক্সট্রা সেলুলার ফ্লুইড। ভেতরের ফ্লুইড মানে কি? ভেতর মানে এক্সোপ্লাজম, তাই না? ভেতরের ফ্লুইড মানে এক্সোপ্লাজম বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইডের সোডিয়াম কনসেন্ট্রেশন অনেক বেশি, বাইরে প্রচুর সোডিয়াম, বাইরে প্রচুর সোডিয়াম, এবং ভেতরে কিন্তু এই সময় পটাশিয়াম আয়নের আধিক্য থাকে। কারণ একটা সময় গিয়ে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে, এই সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে, ভেতর থেকে 3টে করে সোডিয়ামকে বাইরে ফেলে দেয় এবং তার পরিবর্তে 2টো করে পটাশিয়ামকে ভেতরে প্রবেশ করায়। তাহলে বাইরে সোডিয়াম অনেক বেশি, ভেতরে পটাশিয়াম বেশি, কিন্তু ভেতরে পটাশিয়াম বেশি থাকলেও ভেতরে কিন্তু নেগেটিভলি চার্জড আয়নস থাকে, প্রোটিন থাকে। এর ফলে যখন একটা নিউরন কোনো উদ্দীপনা পরিবহন করছে না বা রেস্টিং অবস্থায় আছে, তখন কিন্তু বাইরের যে ইলেকট্রিক্যাল ভোল্টেজ এবং ভেতরের ইলেকট্রিক্যাল ভোল্টেজ, তার মধ্যে একটা বিভব পার্থক্য গড়ে ওঠে। ওকে, একটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স গড়ে ওঠে, এবং সেই ভ্যালুটা কিন্তু আমি বলেছিলাম, যাকে বলা হয় রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যার ভ্যালু হচ্ছে -70 মিলিভোল্ট। এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তাহলে একটা নিউরন যখন কোনো রকমের কি বলে ইম্পালস ক্যারি করছে না, রেস্টিং অবস্থায় আছে, তখন তাহলে তার মেমব্রেনের পোটেনশিয়াল ডিফারেন্স কত? -70 মিলিভোল্ট। এবং এই সময় কিন্তু এর মধ্যে দিয়ে কোনো সোডিয়ামের এই পাম্প বাদ দিয়ে, পাম্পের মধ্যে দিয়ে তো চলাফেরা করে, তবে এই -70 যখন চলে আসে তখন কিন্তু খুব একটা পাম্পও কাজ করে না। তাহলে যখন -70 আসে তখন কিন্তু একদম সোডিয়াম চ্যানেলের জন্য কিন্তু এই পর্দা প্রায় একেবারেই বন্ধ, যাতায়াত করছে না। সামান্য সামান্য পটাশিয়াম এদিক ওদিক করতে পারে, সেটা খুব একটা ম্যাটার করে না। ওকে, তাহলে রেস্টিং অবস্থায় কিন্তু এই মেমব্রেনটা অলমোস্ট ইমপারমিয়েবল টু সোডিয়াম বাট স্লাইটলি পারমিয়েবল টু পটাশিয়াম। ক্লিয়ার? তাহলে -70-তে আছে মানে আমি যদি সেই গ্রাফ আঁকা শুরু করি, এটা যদি 0 মিলিভোল্ট হয়, তাহলে -10, -20, -30, -40, -50, -60, -70। তাহলে -70 মানে আমরা এখন এই পয়েন্টটাতে আছি, আমরা এখন এই পয়েন্টে আছি, -70 মিলিভোল্ট। এটা কিন্তু বাড়তে বাড়তে +10, +20, +30, +35, +35 মিলিভোল্ট পর্যন্ত বাড়তে পারে। কখন বাড়তে পারে, কিভাবে বাড়বে, আমি পরে আসছি। এখন মনে করো একটা উদ্দীপনা এসছে, একটা স্টিমুলাস এসছে, কিন্তু সেই স্টিমুলাসটা সামান্য স্টিমুলাস। স্টিমুলাস এলে কোন চ্যানেল খোলা উচিত? নাম শুনে কি বুঝতে পারছি? স্টিমুলাসকে সেন্স করে খুলতে পারে স্টিমুলাস সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। এখানে স্টিমুলাস সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল কিন্তু অনেকগুলো আছে। এবার এই স্টিমুলাস সেন্সিটিভ চ্যানেলটা তখনই খোলে স্টিমুলাসটার কি বলবো, স্টিমুলাসটার জোর কতখানি তার উপর ডিপেন্ড করে। ধর এই অঞ্চলে কথায় কথায় ধরে নে 100খানা স্টিমুলাস সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল আছে। যদি স্টিমুলাস খুব সামান্য হয়, হয়তো 5টা খুলবে, আর একটু জোরে হলে 10টা খুলবে, আরও জোরে হলে 20টা খুলবে, খুব জোরে হলে 80খানা খুলবে। এবার ধর এমন স্টিমুলাসটা এসছে
ধর 2-4টে স্টিমুলাস সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল খুলেছে। যদি 2-4টে স্টিমুলাস সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল খোলে তাহলে সোডিয়ামের কনসেন্ট্রেশন কোথায় বেশি, বাইরে না ভিতরে? তাহলে সোডিয়াম, এটা তো চ্যানেল, এগুলো তো পাম্প না। চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু আয়নের মুভমেন্ট সবসময় হবে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে। তাহলে স্টিমুলাস সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল কয়েকটা খুললো, সোডিয়াম বাইরে বেশি, তাহলে বাইরে থেকে ভেতর দিকে 2-1টা সোডিয়াম ঢোকা উচিত। যদি 2-4টে সোডিয়াম ঢোকে তাহলে যেটা -70 ছিল সেটা -70 থেকে ধর -68 বা -65 হলো। এতে খুব একটা কাজের কাজ হয় না। কেন খুব একটা কাজের কাজ হয় না? খুব একটা কাজের কাজ হওয়ার জন্য আমাকে খুলতে হবে ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। এই ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলটা খোলে -60 মিলিভোল্টে। কিন্তু আমার এখন স্টিমুলাস সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল খোলার ফলে যে কটা সোডিয়াম ঢুকেছে সেই সোডিয়ামগুলো কিন্তু রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটাকে -70 থেকে চেঞ্জ করে -60 পর্যন্ত নিয়ে যেতে পারেনি। কত অবধি নিয়ে গেছে? ধর -68 বা -65 বা -64 বা -62, -60 অবধি যায়নি। তাহলে কিন্তু কোনো ইম্পালস তৈরি হবে না। কেন হলো না? কারণ আসল যে সোডিয়াম চ্যানেলগুলো তারা কিন্তু খোলেনি। তাহলে কি হবে? আবার ওই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস আলটিমেটলি ওদেরকে ব্যালেন্স করে ব্যাপারটাকে আবার নিয়ে আসবে -70-তে। তাহলে -70-তে কিন্তু ও থেকে গেল। দেখ তাহলে এখানে উদ্দীপনা দেওয়া হলো, উদ্দীপনা দেওয়া হয়েছিল, কিন্তু এই উদ্দীপনাটা নার্ভ ইম্পালস তৈরি করতে পারলো না। তার মানে 0 তো। তাহলে অল অর নান। তাহলে এখন কোনটা বললাম আমরা? নান। উদ্দীপনা এলো কিন্তু নার্ভ ইম্পালস তৈরি হলো না। এবার মনে কর আরেকটা উদ্দীপনা এলো, যেই উদ্দীপনাটা আগের থেকে একটু স্ট্রং, একটু বেশি স্ট্রং। তাহলে আগের থেকে যদি একটু বেশি স্ট্রং হয় তাহলে এখন ওই 2-5টা সোডিয়াম চ্যানেলের জায়গায় ধর 20-25খানা সোডিয়াম চ্যানেল খুললো। কোন সোডিয়াম চ্যানেল? স্টিমুলাস সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। তাহলে এখন আর একটু বেশি পরিমাণ সোডিয়াম ঢুকলো। যেই মুহূর্তে আর একটু বেশি পরিমাণ সোডিয়াম ঢুকবে তাহলে এখন কিন্তু -70 থেকে -60 অ্যাচিভ করে গেল। এই -60 মিলিভোল্টকে বলা হয় থ্রেশহোল্ড পোটেনশিয়াল। থ্রেশহোল্ড পোটেনশিয়াল। যেই মুহূর্তে -60 মিলিভোল্ট ও রিচ করে গেল, কে খুলে যাবে? ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলগুলো যেই খুললো আমার ছবি অনুযায়ী আকাশি কালারের, সব খুলে গেল এই রিজিয়ানের। আমি এখন কথা বলছি কাকে নিয়ে? আমি এখন কথা বলছি এই রিজিয়ান 1কে নিয়ে। রিজিয়ান 1, রিজিয়ান 2, রিজিয়ান 3, রিজিয়ান 4, রিজিয়ান 5, এরকম পরপর যাচ্ছে। এখন কাজ হচ্ছে রিজিয়ান 1-এ। তাহলে রিজিয়ান 1-এ যদি 10,000 ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল থাকে, -60-তে যেই মুহূর্তে রিচ করলো এই অঞ্চলের মেমব্রেন পোলারিটি প্রত্যেকটা খুলে যাবে। স্টিমুলাস সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল কিন্তু সেরকম না। এই রিজিয়ানে যতগুলো স্টিমুলাস সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল আছে, স্টিমুলাসের ওপর নির্ভর করবে যে তার মধ্যে কটা খুলবে। কম স্টিমুলাস হলে কম খুলবে, মাঝারি স্টিমুলাস হলে মাঝারি সংখ্যক খুলবে, বেশি স্টিমুলাস হলে বেশি সংখ্যক খুলবে। কিন্তু ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল কিন্তু তার ক্যারেক্টার সম্পূর্ণ ওর থেকে আলাদা। এ -60 গেলে প্রত্যেকে খুলবে, -60 রিচ না করলে কেউ খুলবে না। ক্লিয়ার? তাহলে -60 যেই মুহূর্তে গেল সবাই খুলে গেল। সবাই খুললে এই রিজিয়ান থেকে হুড়মুড়িয়ে সোডিয়াম ঢুকতে শুরু করলো। তাহলে সোডিয়াম ঢুকলে কি হবে? -60 থেকে একদম +35 রিচ করে যায়। যেই মুহূর্তে +35 চলে গেল, যেই মুহূর্তে +35 চলে গেল তাহলে এই রিজিয়ানে এখন ভেতরে, আমি যদি সহজ করে আঁকি ছবিটাকে, এত কঠিন করে না এঁকে, ধর এই আঁকছি একটা রিজিয়ান যার ভেতরটা ছিল এতক্ষণ মাইনাস 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 মাইনাস, বাইরে ছিল প্লাস 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 প্লাস। এখন তাহলে কি হবে? সব পজিটিভ আয়ন ভেতরে ঢুকে গেছে। তো তাহলে কি হবে? ভেতরটা পজিটিভ, লোকালি এই রিজিয়নটার বাইরে নেগেটিভ হয়ে গেছে। ঠিক? তাহলে এতক্ষণ যখন কোনো ইম্পালস তৈরি হয়নি বা ইম্পালস যাচ্ছিল না, তখন ছিল হচ্ছে ভেতরটা নেগেটিভলি চার্জ, বাইরেটা পজিটিভলি চার্জ। এখন যেই মুহূর্তে ইম্পালস এলো, ঠিক যেরকম পোলারাইজড অবস্থায় ছিল ঠিক তার অপোজিট হয়ে গেল না? তাই এই ব্যাপারটাকে বলা হয় ডিপোলারাইজেশন। কি বলে? ডিপোলারাইজেশন। এবং ডিপোলারাইজেশন হওয়ার ফলে মেমব্রেন পোটেনশিয়াল কত হলো?
35 মিলিভোল্ট, একেই বলা হয় অ্যাকশন পোটেনশিয়াল, মানে এবারে কাজ হবে অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো কিসের জন্য, কি হওয়ার জন্য? ডিপোলারাইজেশন হওয়ার জন্য। সেমিস্টারে তো লেখা কোশ্চেন আসবে, যা লিখে আসবি ব্যাপারটা বুঝিয়ে, ঠিক আছে? নিচে কি আসবে? নিচে আসবে ডিপোলারাইজেশন অকার্স ডিউ টু, বলে 4টে অপশান দেবে, অপশানগুলো ভালো করে শুনবি। ডিপোলারাইজেশন অকার্স ডিউ টু, 1 নম্বর ইনফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন, 2 নম্বর ইফ্লাক্স অফ সোডিয়াম আয়ন, 3 নম্বর ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন, 4 নম্বর ইফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন। ইনফ্লাক্স মানে প্রবেশ করা, ইফ্লাক্স মানে বেরিয়ে যাওয়া। তাহলে ডিপোলারাইজেশন হয় ডিউ টু ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন, সোডিয়াম ঢুকছে বলে। ক্লিয়ার? তাহলে ডিপোলারাইজেশন কি জন্য হয়? সোডিয়াম আয়নের ভিতরে প্রবেশের জন্য, ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন। ক্লিয়ার? তাহলে হয়ে গেল অ্যাকশন পোটেনশিয়াল। এবারে নার্ভ ইম্পালসটা তো আমার এক জায়গায় সীমিত থাকবে না, পরবর্তী জায়গাতেও এগোবে। কিভাবে এগোয় আমি আসছি। এবারে এখানে কি হবে, এই রিজিয়নটাতে যেই মুহূর্তে +35 হয়ে গেল, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল, খুলে যাবে ভোল্টেজ সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল। যেই ভোল্টেজ সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল খুললো, তাহলে ভিতর থেকে বেরোতে শুরু করবে পটাশিয়াম, ভিতর থেকে বেরোতে শুরু করবে পটাশিয়াম, ভিতর থেকে বেরোতে শুরু করবে পটাশিয়াম, তাই তো? তাহলে পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম বেরোচ্ছে। কেন পটাশিয়াম বেরোচ্ছে? কারণ পটাশিয়াম কনসেন্ট্রেশন ভেতরে বেশি, বাইরে কম। চ্যানেল তো আয়নের হাই কনসেন্ট্রেশন থেকে লোয়ের দিকে যাবে, তাহলে ভেতরে পটাশিয়াম বেশি, বাইরে কম, খুলে গেল পটাশিয়াম চ্যানেল। তাহলে পটাশিয়াম কি হবে? ইনফ্লাক্স না ইফ্লাক্স? পটাশিয়াম বেরোতে শুরু করলো। এবার পটাশিয়াম বেরোতে বেরোতে মোটামুটি যখন বাইরেও পটাশিয়াম লেভেল একটু হাই হয়ে যাবে, তখন কিন্তু এই ভোল্টেজ সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি খুলে যায় হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এবার এই পাম্প কি করে, জোর করে করে এটিপি খরচ করে 3টে সোডিয়ামকে বাইরে বার করে, তার পরিবর্তে 2টো করে পটাশিয়ামকে ভেতরে প্রবেশ করায়। এই করতে করতে কিন্তু জিনিসটাকে মোটামুটি একটা আবার আগের অবস্থায় নিয়ে চলে আসে। তাতে একটু বেশি হয়ে যায়, তারপর আবার আগের জায়গায় চলে যায় -70-তে। একে বলা হয় হাইপার পোলারাইজেশন, আর না জানলেও চলবে, এই রিজিয়ানে চলে যায়। তাহলে দেখ, যখন ইম্পালস ক্যারি করছিল না, তখন ঠিক মেমব্রেনের যেমন পোলারিটি ছিল, অর্থাৎ ভেতরে নেগেটিভ বাইরে পজিটিভ, এখন আবার তাই হয়ে গেল না, ভেতরে নেগেটিভ বাইরে পজিটিভ। তাই এই ব্যাপারটাকে বলা হয় রিপোলারাইজেশন। কি বলা হয়? রিপোলারাইজেশন। ক্লিয়ার? তাহলে কিভাবে নার্ভ ইম্পালস এক জায়গায় সৃষ্টি হলো বুঝতে পেরেছি। এবার এক জায়গায় সৃষ্টি হলে চলবে, আমাকে তো নার্ভ ইম্পালসটাকে প্রোপাগেটও করতে হবে, নার্ভ ইম্পালসটাকে স্নায়ু উদ্দীপনাকে তো পরিবহনও করতে হবে। সৃষ্টি তো হয়ে গেল, কিভাবে পরিবাহিত হয়? এখানে যখন সোডিয়াম আয়নগুলো ঢুকলো, এখানে যেমন আমি বলছি এটা রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3, রিজিয়ন 4, রিজিয়ন 5, এটা তো একটাই নিউরন বা একটাই তো একজনের পার্টের বাবা। এর মাঝখানে কোনো পাঁচিল বা কিছু আছে এখানে? নেই তো। তাহলে এখানে যে সোডিয়াম আয়নগুলো ঢুকছে, সেই সোডিয়াম আয়ন কিছু ফ্লোট করে এই রিজিয়নে যাবে এক্সোপ্লাজম দিয়ে। যদি এখানকার সোডিয়াম আয়ন ফ্লোট করে এই রিজিয়নে যায়, এখন মনে কর এই রিজিয়নটা -70 মিলিভোল্টই আছে, এখানকার সোডিয়াম যখন এখানে আসবে -70 থেকে -60 হবে, হবে তো? যদি -60 হয়, তাহলে এই রিজিয়নের কি ওপেন হবে? সোডিয়াম চ্যানেল। তাহলে আবার এই রিজিয়নে সোডিয়াম ঢোকা শুরু হবে, তাহলে এই রিজিয়নটার আবার ডিপোলারাইজেশন হবে, সঙ্গে সঙ্গে আবার কি হবে? পটাশিয়াম, ওই সোডিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে, পটাশিয়াম চ্যানেল খুলবে, আবার পটাশিয়াম বেরোতে শুরু করবে, তারপর কি হবে? রিপোলারাইজেশন। আবার এই রিজিয়নে যে সোডিয়াম ঢুকলো, সে ফ্লোট করে গিয়ে পরের রিজিয়নের কি করবে? ডিপোলারাইজেশন। তাহলে কি হবে? ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। ক্লিয়ার? তাই তুই যদি, তোকে যদি এখানটা বসিয়ে দেওয়া হয়, তোকে এখানটা চ্যাংদোলা করে বসিয়ে দেওয়া হলো, যে তুই দেখছিস এখান দিয়ে চোখ বড় বড় করে, তুই কি দেখবি? তুই দেখবি এই সোডিয়াম ঢুকছে, এই পটাশিয়াম বেরোচ্ছে, এই সোডিয়াম ঢুকছে, এই পটাশিয়াম বেরোচ্ছে, তাই না? দেখবি তো? তাহলে সোডিয়াম ঢুকছে, পটাশিয়াম বেরোচ্ছে, সোডিয়াম ঢুকছে, পটাশিয়াম বেরোচ্ছে। এই হাসলে হবে না, ঠিক কি না? সোডিয়াম ঢুকলো, পটাশিয়াম, এই
সোডিয়াম ঢুকলো মানে কি হলো বল, সোডিয়াম ঢুকলো মানে কি হলো, জোরে বল। পটাশিয়াম বেরোলো মানে কি হলো, রিজিয়ন 1 হয়ে গেল, রিজিয়ন 2 তে কি হবে? তাহলে তুই যদি এখানটা বসিস তুই দেখবি না সোডিয়াম ঢুকলো, ওই দূরে সোডিয়াম ঢুকলো, পটাশিয়াম বেরোলো, তার একটু আগে আবার সোডিয়াম ঢুকলো, পটাশিয়াম বেরোলো। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন, জাস্ট কোয়েশ্চেন করবো, অপশন দেবো না। রিপোলারাইজেশন অকার্স ডিউ টু efflux of potassium ion. Clear? Repolarization occurs due to efflux of potassium ion. গোলাপি না তো? তাহলে নার্ভ ইম্পালস জেনারেশন বুঝে গেছিস, প্রোপাগেশন বুঝে গেছিস, 2-3টে টার্ম আমাদের পড়তে হবে কি কি? আর হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, -70 কি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আরএমপি। আমরা কিন্তু একটু পরে গিয়ে দেখবো যে একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে যায় কি করে। একটু দেখ, আমি যে কঠিন করে ছবিটা আঁকলাম ভালো করে বোঝানোর জন্য, এটা হচ্ছে সহজ করে ছবি। এই মনে কর প্রথমে এই একটা পার্ট, দেখ ভেতরে নেগেটিভ বাইরে পজিটিভ, তার মানে এটা কি অবস্থায় আছে, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। একে কি বলা হয়, পোলারাইজড অবস্থায় আছে। ওর নর্মাল পোলারাইজড অবস্থা কোনটা, এটা তো। দেখ স্টিমুলাস এলো, এই ছবি পরে তুলবি, আরে ভিডিও পেয়ে যাবি তো। স্টিমুলাস এলো, এদিকে এদিকে স্টিমুলাস এলো মানে কে এটা, সোডিয়াম ঢুকছে, সোডিয়াম ঢুকলো, তাহলে সোডিয়াম ঢোকার ফলে কি হলো এই অঞ্চলটার, যার এর মধ্যে ভাগ করে ধর এইটুকু অঞ্চল, দেখ এইটুকু অঞ্চলে কি হলো, সোডিয়াম ঢুকলো, তাহলে ভিতর হয়ে গেল পজিটিভ, বাইরে হয়ে গেল নেগেটিভ। ছিল কিরকম, ভিতর নেগেটিভ বাইরে পজিটিভ, উল্টে গেল, উল্টে যাওয়াকে কি বলা হয়, ক্লিয়ার? এখান থেকে সোডিয়াম আয়ন ফ্লোট করে পাশের রিজিয়নে গেল, তার কি হয়ে গেল, ডিপোলারাইজেশন। এরকমভাবে চলে যায়। আর দেখ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কি করছে, ফাইনালি 3টে করে সোডিয়াম বার করে দেবে, 2টো করে পটাশিয়াম ভেতরে প্রবেশ করে আবার রেস্টিং মেমব্রেন কন্ডিশনে নিয়ে যাবে। ক্লিয়ার? এটাই ইংরেজিতে বাংলায় সহজ করে আছে, তবে আমার মনে হয় যেটা আমি একে বুঝলাম ওটা বেশি সহজ। এটা হচ্ছে বইয়ের ছবি, বইতে একটা দেখবি তো, যাতে গুলিয়ে না যায় তাই দিয়ে দিয়েছি। হতাশ হওয়ার কোনো কারণ নেই, যেটা বললাম আমি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ওটাই এখানে লেখা আছে। আমি একবার সহজ করে পড়ে বুঝিয়ে দিই। দেখ রেস্টিং মেমব্রেন মানে কি, ইট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দি মেমব্রেন। এই একই ব্যাপার, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আর রেস্টিং পোটেনশিয়াল একই ব্যাপার। আরএমপি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বা রেস্টিং পোটেনশিয়াল মানে স্থিতি বিভব। যখন স্থিতিশীল অবস্থায় নিউরনটা আছে তখন তার পর্দার দুদিকে বিভব যে প্রভেদটা, it is the potential difference across the membrane of a resting neuron, that is when nerve impulses are not transmitted. At this stage in the exoplasm there is a কি বলছে এই high concentration of potassium, তাই না, and negatively charged proteins and a low concentration of sodium. The average value is -70 millivolt. নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে একটা নিউরনের মধ্যে দিয়ে নার্ভ ইম্পালস যাচ্ছে কি করে আমাদের পড়া হয়ে গেছে। আমি আর 2টো টার্ম লেখা আছে, ফার্স্টে লিখে নেব, তারপর দেখব একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে ওই সাইন্যাপসের মাধ্যমে ইম্পালসটা কিভাবে পরবর্তী নিউরনে যায়। তাকে বলা হবে সাইন্যাপটিক ট্রান্সমিশন, মানে সাইন্যাপসের মধ্যে দিয়ে একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে কিভাবে উদ্দীপনা যাবে, অর্থাৎ সাইন্যাপটিক ট্রান্সমিশন। ওটা পরে আমি আসছি, হ্যাঁ ওয়েট করছি, কোনো তাড়া নেই, কিন্তু কথা বলবি না। যখন আমি করব তখন খুব বাজে হবে। হয়েছে, আমি একটু বুঝিয়ে দিই, আমি স্লাইডে ফিরবো। নেক্সট দেখ, আমি পরে পরে বুঝিয়ে দিই, আমি ফিরবো।
ক্রিয়াশীল বিভব বা অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড ডিপোলারাইজেশন। দেখ কি বলছে, কোনো স্নায়ুতন্তু উদ্দীপনা গ্রহণ করলে পোলারাইজেশনের বিপরীত ঘটনা ঘটে, তাই না? ছিল নেগেটিভ হয়ে যায় পজিটিভ। উদ্দীপনা একজনের যে অঞ্চলে পৌঁছয় সেখানকার এক্সোলেমার সোডিয়াম চ্যানেলগুলি খুলে যায়, যার ফলে সোডিয়াম এক্সোপ্লাজমে প্রবেশ করে। এর ফলে এক্সোপ্লাজমে স্থানীয়ভাবে ধনাত্মক আয়নের আধিক্য দেখা যায় এবং বাইরে স্থানীয়ভাবে ঋণাত্মক হয়ে পড়ে। এই বৈদ্যুতিক বিভবের সর্বাধিক যে তারতম্য, এটা কত এগিয়ে পৌঁছাতে পারে? +35 মিলিভোল্ট। একেই বলা হয় অ্যাকশন পোটেনশিয়াল। এর মান প্রায় +35 মিলিভোল্ট। প্লাসটা ওই লাইনে রয়ে গেছে, +35 মিলিভোল্ট। এই সময় এক্সোলেমার দুপাশের স্থানীয়ভাবে বিপরীত আধান সৃষ্টি হলো না, মানে নেগেটিভটা হয়ে গেল পজিটিভ, বাইরের পজিটিভটা হয়ে গেল নেগেটিভ। একেই বলা হয় ডিপোলারাইজেশন, অর্থাৎ বিষম বর্তন, ঠিক যেমন ছিল তার ঠিক অপোজিট হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখব রিপোলারাইজেশন। আচ্ছা, ওই যেটা আমি আঁকছিলাম বারবার, দেখ ধর এখানে আছে অল্প উদ্দীপনা আসছে, ও কিন্তু এটাকে টাচ করতে পারছে না। এই ছবি অনুযায়ী থ্রেশহোল্ড পোটেনশিয়াল -55 বলা হয়েছে। তোদের বইতে -55 থাকতে পারে, কোনো বইতে -60 থাকতে পারে। তুই -55 মিলিভোল্ট লেখ বা -60 মিলিভোল্ট লেখ, দুটোই সঠিক, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? যখন -55 বা -60 থ্রেশহোল্ড টাচ করবে তখনই কিন্তু এটা হবে, তারপর তো আমরা জানি কি হয় না হয়। ওকে, এবারে হচ্ছে রিপোলারাইজেশন, অর্থাৎ আবার আগের অবস্থায় ফিরে আসবে। একটু বলেন, একজনের ক্রিয়া বিভব যখনই +35 মিলিভোল্ট হয় তখনই কি হলো? কে খুললো? পটাশিয়াম চ্যানেলগুলি খুলে গেল। এর ফলে পটাশিয়াম আয়ন কিন্তু বহিঃকোষীয় তরলে নির্গত হতে থাকে। এই প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণ পরে কি হয়? বহিঃকোষীয় তরলে পটাশিয়াম আয়নের আধিক্য ঘটার ফলে কি হয়? পটাশিয়ামের প্রবাহ বন্ধ হয়ে যায়। এই সময় কে খুলে যাবে? পাম্প। পিএস, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প খুলে যাবে। এই পাম্পের মাধ্যমে একসঙ্গে 3টে সোডিয়াম এক্সোলেমার বাইরে যাবে, 2টো পটাশিয়াম ভিতরে প্রবেশ করবে। এভাবে কিছুক্ষণ পরে কিন্তু এক্সোলেমার দুপাশে সোডিয়াম এবং পটাশিয়ামের বিন্যাসটা পুনঃস্থাপন হবে। এই পুনঃস্থাপন মানে রেস্টিং অবস্থায় যেমন ছিল সেই ব্যাপারটা কিন্তু আবার রিএস্টাবলিশড হলো, তাই না? পুনঃস্থাপন হবে এবং স্নায়ুতন্তু কিন্তু তার স্থিতি বিভবটা পুনরায় ফিরে পেল। একেই বলা হবে রিপোলারাইজেশন, অর্থাৎ এখন কিন্তু আবারও রেস্টিং মেমব্রেন অবস্থায় চলে এলো, বিশ্রাম অবস্থায় ফিরে এলো। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সেই অবস্থা ফিরে পেল। ক্লিয়ার? আমি আর 5 মিনিট একটা জিনিস বুঝিয়ে দিয়ে ভিডিও রেকর্ডিংটা শেষ করে নিই। আমি প্রত্যেকটা স্লাইডে ফিরবো, কোনো হাহুতাশের প্রয়োজন নেই। এবার তাহলে একটা নিউরন থেকে এই ইম্পালসটা এখান থেকে আসছে, এরম যেতে যেতে এবারে এই নিউরন থেকে পরবর্তী নিউরনে যাবে, তাই তো? এই মনে কর আসছে একজন, তার এন্ড পোর্শনে এই মনে কর পরবর্তী নিউরনের একটা ডেনড্রনের পার্ট। ওকে, তাহলে ইম্পালসটা এই একজন দিয়ে আসছিল, এরকম আস্তে আস্তে একজনের একদম টার্মিনাল প্রান্তে চলে আসবে, ঠিক তো? টার্মিনাল প্রান্তে এই যে সাইন্যাপটিক নব, এই সাইন্যাপটিক নবের মধ্যে এরকম থলির মতো বা ভেসিকল লাইক কিছু স্ট্রাকচার থাকে। এদেরকে কি বলে বল? সাইন্যাপটিক ভেসিকল, তাই না? সাইন্যাপটিক ভেসিকল থাকে এবং এই সাইন্যাপটিক ভেসিকলগুলোর মধ্যে, আচ্ছা আমি সাইন্যাপটিক ভেসিকল সম্বন্ধে পরে বলছি। আরেকটা জিনিস দেখ, এটা তাহলে একটা একজনের এন্ড, আরেকটা মানে একটা নিউরনের এন্ড আরেকটা নিউরনের শুরু। এই একটা নিউরনের শেষ এবং আরেকটা নিউরনের শুরু, এইটাকে কি বলা হয়? সাইন্যাপস বলা হয় না? এই সাইন্যাপসটা তাহলে আমি আরেকটু যদি স্পষ্ট করে আঁকি, বেসিক্যালি ব্যাপারটা ধর এই একটা এন্ড আর এই আরেকটা শুরু, ঠিক তো? এখানে কি আঁকলাম আমি? সাইন্যাপটিক ভেসিকলগুলো। এই সাইন্যাপটিক ভেসিকলগুলোর মধ্যে এক ধরনের তরল আছে যাদের নাম হচ্ছে নিউরোট্রান্সমিটার,
তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা বলি সাইন্যাপস। সাইন্যাপসের মধ্যে এটাকে বলা হবে প্রি সাইন্যাপটিক মেমব্রেন, একে বলা হবে প্রি সাইন্যাপটিক মেমব্রেন, তাই না? একে বলা হবে ইয়েস পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, ঠিক। এই গ্যাপটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট, এই গ্যাপটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে থাকে হচ্ছে রিসেপ্টর। কিসের রিসেপ্টর? নিউরোট্রান্সমিটার, ধর অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর। যখন এই ইম্পালসটা এই এন্ড পোর্শনে এসে পৌঁছয়, তাহলে এই অঞ্চলটার এখন নিশ্চয়ই ওই বিভবটা পাল্টে গেছে। এ তো আর -70 নেই, এখন +35 হয়ে গেছে। যেই মুহূর্তে +35 হয়, নিউরনের এন্ড পোর্শনে এখানকার আবার আরেক ধরনের চ্যানেল খোলে, যেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। তাহলে আগে যেমন সোডিয়াম পটাশিয়াম চলছিল, যখন সাইন্যাপসে একদম চলে আসে, মানে একদম সাইন্যাপটিক বাল্বের ওখানে চলে আসবে, তখন সেখানে ওপেন হয় হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। ওকে, হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেল। এবার এই ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলেই এক্সট্রা সেলুলার ফ্লুইডে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেশি। এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ক্যালসিয়াম কি করবে? এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ক্যালসিয়াম এন্টার করবে ওই সাইন্যাপটিক নবে। ক্যালসিয়াম প্রবেশ করার ফলে কি হয়? এই যে সাইন্যাপটিক ভেসিকেলগুলো, এরা ভাসতে ভাসতে ক্যালসিয়াম আয়নের প্রভাবে, ক্যালসিয়াম রিসেপ্টর থাকে মেমব্রেনে, তার ফলে কি হয়? এরা ভাসতে ভাসতে এসে ফিউজ করে প্রি সাইন্যাপটিক মেমব্রেনের সঙ্গে, এবং প্রি সাইন্যাপটিক মেমব্রেনের সঙ্গে ফিউজ করার পর এরা বার্স্ট করে। তাহলে এরা যদি বার্স্ট করে, তাহলে এদের ভেতরের যে সাইন্যাপটিক ভেসিকেলগুলোর ভেতরে যে নিউরো ট্রান্সমিটার ছিল, তাহলে নিউরো ট্রান্সমিটারগুলো চলে এলো কোথায়? সাইন্যাপটিক ক্লেফটে। সাইন্যাপটিক ক্লেফটে যেই মুহূর্তে নিউরো ট্রান্সমিটারগুলো এলো, তারা তাহলে এই নিউরো ট্রান্সমিটারের যে রিসেপ্টর যেগুলো আছে কিনা পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে, তার সঙ্গে অ্যাটাচমেন্ট হবে। যেই মুহূর্তে এই নিউরো ট্রান্সমিটার এই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে, এই রিসেপ্টরগুলো বেসিক্যালি হচ্ছে সোডিয়াম চ্যানেল। মনে করে এখনও নিউরো ট্রান্সমিটার আসেনি, তাহলে এই মেমব্রেনটার এখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -70 মিলিভোল্ট অবস্থায় আছে। যেই মুহূর্তে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়ে এই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো, আমি কি বললাম? এই রিসেপ্টরগুলো হচ্ছে সোডিয়াম চ্যানেল। তাহলে সোডিয়াম চ্যানেলগুলো অ্যাক্টিভ হয়ে ওপেন হলো, তাহলে ওপেন হলে এখন সোডিয়াম ঢুকবে। যেই সোডিয়াম ঢুকবে, তাহলে এর মধ্যে ইম্পালস শুরু হয়ে যাবে, মানে এর এখন নিশ্চয়ই ডিপোলারাইজেশন হবে। তাহলে সাইন্যাপটিক ট্রান্সমিশন ব্যাপারটা বুঝেছিস? এবার দেখ, এই সাইন্যাপটিক ট্রান্সমিশন যে হলো, এই যে সাইন্যাপস, এই সাইন্যাপস আবার দু রকমের হয়। একটাকে বলা হয় ইলেকট্রিক্যাল সাইন্যাপস, একটাকে বলা হয় কেমিক্যাল সাইন্যাপস। এটা কোন সাইন্যাপস? ইলেকট্রিক্যাল না কেমিক্যাল? কেমিক্যাল। এটা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস, মানে এখানে নার্ভ ইম্পালসটা এলো, এখানে কিন্তু ইম্পালসটা কেমিক্যালের মাধ্যমে একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে গেল। তাহলে স্যার ইলেকট্রিক্যাল সাইন্যাপস কোথায় আছে? ইলেকট্রিক্যাল সাইন্যাপস পাবো হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াল সেলে। হার্টের যে মায়োকার্ডিয়াল সেল, ধর হার্টের এই একটা সেল, এই ধর পাশের আরেকটা সেল। এবার এই সেল দুটোর যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনের মধ্যে থাকে হচ্ছে গ্যাপ জাংশন। এরকম গ্যাপ থাকে ছোট্ট ছোট্ট। এরকম গ্যাপ থাকে। এবার ধর এই সেলটার মধ্যে সোডিয়াম ঢুকেছে, ইম্পালস যাচ্ছে এই রিজিয়ন থেকে এই রিজিয়নে গেল। এবার এই সেল থেকে কিন্তু সোডিয়াম আয়ন, দেখ, এই সাইন্যাপসটা ক্রস করে পরবর্তী সেলে চলে গিয়ে সেই সেলের মধ্যে ডিপোলারাইজেশন ঘটালো। তাহলে এখানে কি একটা সেল থেকে পরবর্তী সেলে ইম্পালসটা কোনো কেমিক্যালের মাধ্যমে গেল, নাকি সরাসরি ইলেকট্রিক্যাল কারেন্ট রূপে গেল? তাহলে একে বলা হবে ইলেকট্রিক্যাল সাইন্যাপস। তাহলে আমাদের দেহের কিন্তু ইলেকট্রিক্যাল সাইন্যাপস রেয়ার। আমাদের নার্ভাস সিস্টেমে কিন্তু ইলেকট্রিক্যাল সাইন্যাপস নেই প্রায়। আমাদের ওই মাসেলের মধ্যে কোথাও কোথাও আছে, মায়োকার্ডিয়াল যে সেলগুলো, হার্টের যে মাসেল, ওখানে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল সাইন্যাপস পাবো। তাহলে আমার একটা সহজ কোয়েশ্চেন, বুদ্ধি খাটিয়ে অ্যান্সার দিবি। ইলেকট্রিক্যাল সাইন্যাপস নাকি কেমিক্যাল সাইন্যাপস? কোন সাইন্যাপসে সাইন্যাপটিক ট্রান্সমিশন ফাস্টার, বেশি দ্রুত গতিতে হয়? ইয়েস, ইলেকট্রিক্যাল সাইন্যাপসে কিন্তু সাইন্যাপটিক ট্রান্সমিশন অনেক ফাস্ট হয়। দেখ, ওই সোডিয়াম আয়নই তো করে দিচ্ছে। এখানে কী হবে? ও আসবে, ও কেমিক্যাল রিলিজ করবে, কেমিক্যাল গিয়ে বাইন্ড করবে,
ফলে কেমিক্যাল সাইনাপস কিন্তু অপেক্ষাকৃত স্লোয়ার, সেটাও মানে সামান্যই স্লো, কারণ এ তো মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডের ব্যাপার, তাই না? তোকে চিমটি কাটলে তুই সঙ্গে সঙ্গে সেন্স করতে পারছিস, এটাকে তুই 1 মিনিট পরে পাচ্ছিস তা তো না। ফলে দুটোই ফাস্ট, তার মধ্যে অপেক্ষাকৃত ফাস্ট হচ্ছে এটা। ক্যালসিয়াম চ্যানেল থাকে হচ্ছে একদম এই সাইন্যাপটিক নবে এন্ড পোর্শনটাতে, যখন অ্যাকশন পোটেনশিয়ালটা একদম এন্ডে এসে পৌঁছায় এখানকার ক্যালসিয়াম চ্যানেলগুলো খোলে, ক্যালসিয়াম বাইরে থেকে ভেতরে প্রবেশ করে এবং ক্যালসিয়াম প্রবেশ করার জন্য সাইন্যাপটিক ভেসিকেলগুলো ভাসতে ভাসতে গিয়ে যুক্ত হয় প্রি সাইন্যাপটিক মেমব্রেনের সঙ্গে, তারপর বার্স্ট করে কেমিক্যালটা রিলিজ করে দেয়। এত অবধি ক্লিয়ার? বুঝেছি তো? সাইন্যাপটিক ট্রান্সমিশন তাহলে আমরা বুঝে গেছি। ওকে, আমাদের তাহলে এই ভিডিওতে এত অবধি রইল। চলো টাটা।